আচ্ছা আচ্ছা, দয়া করে সবাই নিজেরা মাইক্রোফোনটা অফ রাখবেন, আমি কথা বলি, তারপরে যার যখন প্রয়োজন মাইক্রোফোন অন করে কথা বলবেন। তাহলে আমরা আজকে একত্রিত হচ্ছি এসিও ক্লাসের জন্য, এসিও ফুল কোর্সের জন্য। তো আমরা সরাসরি মেইন টপিকে চলে আসি, এসিও নিয়ে কথা বলি। তো এসিও সম্পর্কে কার কতটুকু ধারণা আছে আমি সঠিক জানি না, তবে অনেকেরই মোটামুটি ভালো ধারণা আছে। অনেকের কাছে প্রথম কিছু ক্লাস বোর লাগতে পারে, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এখানে কিছু স্টুডেন্ট এরকম আছে যারা মানে এসিও সম্পর্কে তেমন কিছুই জানে না, যার কারণে আমাকে একদম জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। তো সবাই একটু কষ্ট করে শুনবেন, যদি জানা থাকে তাহলে খুবই ভালো কথা, আর যদি জানা না থাকে তারা নোটিস করার চেষ্টা করবেন, শুনবেন। তো আমরা আজকে এসিওর প্রথম ক্লাস, আমরা প্রথম ক্লাসে আমরা চেষ্টা করব যতদূর মৌখিক যতটুকু বলা যায়, যতটুকু এসিও সম্পর্কে জানানো যায় সেটা জানার চেষ্টা করব। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো, তাই না? কেউ একজন টেক্সটে রিপ্লাই দিবেন যদি কোনো সমস্যা হয়, কথা শোনা যাচ্ছে না কিংবা যাচ্ছে, কেউ একজন টেক্সটে রিপ্লাই দিলে ভালো হবে। ক্লিয়ার ভাই। জি, ধন্যবাদ। তো আমরা এসিওর আজকে স্টার্ট করতেছি নতুন ভাবে, নতুন ক্লাস। তো এসিও সম্পর্কে কার কেমন ধারণা আছে আমি জানি না, তবে আমি আমার মতো করে শুরু করতেছি। এসিও হচ্ছে, এসিও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে গেলে আগে আমাদের প্রথমে বুঝতে হবে সার্চ ইঞ্জিনটা কি। সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করাটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমরা সর্বপ্রথম জানবো সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা মানে ইন্টারনেট বেস একটা সফটওয়্যার, মানে এটাকে যদি এক কথায় প্রকাশ করা যায় তাহলে এরকম এরকম মনে হবে। জাস্ট এ মিনিট, সরি। আচ্ছা, সরি। কথা জি আসছে না। জি জি, আমি সরি, আসলে একটা ফোন আসছিল তো, মানে ওয়েবসাইটের একটু কারণে ফোন আসছিল। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন আসলে কি? সার্চ ইঞ্জিনটা যদি আমরা নরমালি বোঝাতে যাই, এক কথায় যদি বোঝাতে যাই, তাহলে কথাটা এরকম হইতে পারে যে ইন্টারনেট বা ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট আছে, এর যে ইনফরমেশন গুলা এগুলা খুঁজতে আমাদেরকে সাহায্য করে সার্চ ইঞ্জিন। আমাদের কোনো একটা তথ্য প্রয়োজন, সেই তথ্যটাকে আমরা যদি একটা একটা করে ওয়েবসাইট খুঁজতে থাকি, কোন ওয়েবসাইটে আছে কোন ওয়েবসাইটে নাই, কিংবা আমরা যদি কোনো সার্চ ইঞ্জিনের সাহায্য না নেই, তাহলে আমাদের সেই তথ্য খুঁজতে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমাদেরকে খুঁজতে হবে, জানতে হবে যে কোন ওয়েবসাইটে আছে, আমাদেরকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে আসলে এই ওয়েবসাইটে এই ডাটাটা আছে কিনা, কিংবা যে ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটের নামটা আমাদেরকে মনে রাখতে হবে, লিখে রাখতে হবে, নোট করতে হবে। মানে এরকম যদি আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য না নিই, তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে কি আমাদের
ইন্টারনেট দুনিয়ার যত ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের যত ইনফরমেশন দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, সেই তথ্যকে আমাদের খুঁজে পেতে সাহায্য করে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের নরমালি কাজ এটাই, যে সে আমাদের তথ্য খুঁজে পেতে সাহায্য করে। এখন সার্চ ইঞ্জিনের মধ্যে অনেকগুলা সার্চ ইঞ্জিন আছে যেগুলা পৃথিবীতে মানে অনেক পপুলার ছিল এক সময়, কেউ মানে কমে গেছে, কেউ এখন এখন যেমন ফিল্ডে সবচেয়ে ভালো আছে গুগল। তো যতগুলা সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে আমি এখানে 4টা সার্চ ইঞ্জিনের নাম লিখছি। একটা হচ্ছে গুগল, বিং, ইয়াহু আর বাইডু। 4টা সার্চ ইঞ্জিনের নাম আমি এখানে লিখছি। এরা সবই সার্চ ইঞ্জিন। এগুলার বাইরেও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, যেমন অ্যাবাউট, এমএসএন, বাংলাদেশের একটা আছে পিপিলিকা। তো এই যে সার্চ ইঞ্জিন গুলা, এগুলার মধ্যে সবচেয়ে টপে যে আছে সেটা হচ্ছে গুগল। তো আমরা এতটুকু বুঝতে পারতেছি যে সার্চ ইঞ্জিন আসলে কি, সার্চ ইঞ্জিন মানে কোনগুলা সার্চ ইঞ্জিন এটা আমরা বুঝতে পারতেছি। যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই মাইক্রোফোন অন করে আমাকে প্রশ্ন করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালোভাবে বোঝানোর। এর থেকে যেভাবে আপনি বুঝেন সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা সার্চ ইঞ্জিন কি সেটা জানলাম। এখন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা যদি আমরা বুঝতে যাই, যেহেতু আমরা কাজ করতেছি সার্চ ইঞ্জিনকে ঘিরে, কারণ আমাদের মেইন কাজ হচ্ছে সার্চ ইঞ্জিনকে ঘিরে। আমরা সার্চ ইঞ্জিনকে নিয়ে যে কথাগুলো এখন বলতেছি, আমরা ক্লাসের ভিতরে ঢুকলে আমরা আগামী ক্লাসগুলোতে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝে যাব। আমরা অবশ্যই আগামী ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে বুঝে যাব যে আমরা এই জিনিসগুলা কেন জানতেছি এবং আমরা সার্চ ইঞ্জিনকে নিয়ে কিভাবে কাজ করতেছি। তো সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিনের মানে কিছু ক্রলার বা বট বা স্পাইডার যেগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে ঘোরাঘুরি করে এবং সে নতুন তথ্য এবং সেই ওয়েবসাইটের তথ্যগুলো সংগ্রহ করার জন্য সর্বোচ্চ মানে কাজ করে। সে প্রত্যেকটা ওয়েবসাইটে ঘুরে মানে 24 আওয়ার সে ওয়েবসাইট ব্রাউজ করতে থাকে, ওয়েবসাইটে ঘোরাঘুরি করতে থাকে এবং ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সে সার্চ ইঞ্জিনের কাছে জমা রাখে, ইন্ডেক্স করে। এবং সেই আমরা যখন একজন ইউজার সার্চ ইঞ্জিনকে ব্যবহার করি তখন সে তার ইন্ডেক্স করার তথ্য থেকে আমাদেরকে রেজাল্ট শো করে। তো আমি এখানে একটা ছোট্ট রাখছি, একটা ইমেজ রাখছি। এইখানে আমি জাস্ট বোঝানোর জন্য এই ইমেজটা আমি কালেক্টেড সংগ্রহিত একটা ইমেজ এখানে আমি বোঝানোর জন্য রাখছি। এটা হচ্ছে সাপোজ আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। এই একটা ওয়েবসাইট তার ভিতরে যত ডাটা বা ইনফরমেশন আছে, সার্চ ইঞ্জিনের ক্রল বা স্পাইডার বা বট আমরা যাই বলি, সেটা এই ওয়েবসাইটকে সে মানে কমপ্লিট রিড করে। এটাকে রিড করার পরে সে যে তথ্য পায় সেটা তার একটা লোকাল সার্ভারে সে স্টোর করে। লোকাল সার্ভার স্টোর করার পরে সেইখান থেকে সে সার্চ ইঞ্জিনের একটা মানে মেইন সার্ভারে বাই ক্যাটাগরি সেই ডাটাগুলো সংগ্রহ করে। সাপোজ এখন ওয়েবসাইটে নানান ধরনের নানান ক্যাটাগরির ডাটা থাকে। এখন এই ডাটাগুলোর মধ্যে কোনটা কোন ক্যাটাগরির, কোনটা কোন জায়গায় লাগবে, সেই রিলেটেড আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করে গুগল তার ক্রলার বা স্পাইডারের মাধ্যমে তারা সংগ্রহ করে তার মেইন সার্ভারে স্টোর করে। স্টোর করার পরে যখন আমরা গুগলের কাছে কোনো তথ্য জানার জন্য সার্চ করতেছি বা কোয়ারি করতেছি, তখন গুগল সেই স্টোর থেকে আমার প্রয়োজনে সবচেয়ে বেস্ট যে ডাটাটা হবে সে আমাদের সামনে সেটা উপস্থাপন করার চেষ্টা করে। যখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সার্চ করি তখন গুগল তার ডাটা থেকে সর্বোচ্চ যেটা আমার জন্য বেস্ট হবে, লাইক আমার জন্য যখন ফটো বেস্ট হচ্ছে তখন গুগল আমাদেরকে ফটো দিচ্ছে, যখন আমাদেরকে ভিডিও বেস্ট হচ্ছে তখন গুগল আমাদেরকে ভিডিও দিচ্ছে, এবং আমাদের প্রয়োজন মতো গুগল তার স্টোর থেকে আমাদের এই ডাটাগুলো দিয়ে থাকে। এইভাবেই গুগল বা কোনো সার্চ ইঞ্জিন কাজ করে। সার্চ ইঞ্জিনের নিজস্ব কোনো সেরকম ডাটা থাকে না। সার্চ ইঞ্জিন সব ওয়েবসাইট থেকে, ইন্টারনেট দুনিয়ার যত ওয়েবসাইট বা যত ইনফরমেশন আমরা শেয়ার করি সেই জায়গা থেকে ইনফরমেশন গুলা সে কালেক্ট করে আমাদেরকে উপস্থাপন করে
সঠিক সময়। এখন সার্চ ইঞ্জিনের কাজ আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে দেখতে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো? আমি ক্রোমে, গুগল ক্রোমে আছি, দেখা যাচ্ছে? জি পাচ্ছি। জি। সাপোজ আমরা যদি যে কোনো জিনিস সার্চ করি, আমরা যে কোনো জিনিস যদি সার্চ করি, লাইক হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমরা যে কোয়ারিটা করলাম, এই কোয়ারিতে এই যে রেজাল্ট গুলো আমাদের সামনে শো করলো, এটার এগেইনস্টে গুগলের কাছে প্রায় 2.5 বিলিয়ন রেজাল্ট আছে। সেই রেজাল্ট গুলো এই দেখেন, গুগলের কাছে এত রেজাল্ট আছে, মানে এতগুলা পেজ বা এতগুলা ইনফরমেশন তার সার্ভারে ইন্ডেক্স করা আছে। সেই তথ্য থেকে সে অনলি 0.55 সেকেন্ডের মধ্যে আমাদের সামনে প্রায় 2.5 বিলিয়ন রেজাল্ট আমাদের সামনে সে শো করছে। এত কম সময়ে এত ভালো রেজাল্ট, এবং আমাদের প্রয়োজন অনুযায়ী, যেটা আমাদের মানে সাপোজ আমি এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখছি, তার মানে ডিজিটাল মার্কেটিং কি আমি সেটা জানি না, সেই জন্য সে আমার কাছে যে রেজাল্ট গুলা শো করছে, এটা মানে কিছু ভিডিওস, কিছু আর্টিকেলস আমার সামনে শো করছে, যেন আমি এখান থেকে জানতে পারি ডিজিটাল মার্কেটিং কি। গুগল সব সময় চেষ্টা করে, কিংবা সার্চ ইঞ্জিন সবসময় চেষ্টা করে যেন আমরা সঠিক তথ্যটা সার্চ ইঞ্জিন থেকে পাই, একজন ইউজার যেটা চাচ্ছে সেটা যেন সে পায়। তো এটা হচ্ছে জাস্ট আমাদের মেম্বার গুলা বের হচ্ছে আসছে, এটা হচ্ছে মানে এইভাবে এই পদ্ধতিতে সার্চ ইঞ্জিন গুলা কাজ করে থাকে। এখন সার্চ ইঞ্জিনের কাজ সম্পর্কে কারো কোনো কনফিউশন, কোনো প্রশ্ন আছে কি, যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, কেউ বুঝতেছেন না, এরকম কোনো প্রশ্ন? ঠিক আছে, কোনো কোশ্চেন নাই, ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা এই পর্যন্ত আমরা দেখলাম সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। দেন আমরা এখানে আরেকটা ইয়াদ লিখছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এসইও। এসইওর ইম্পর্টেন্স কি, কিংবা এসইও কেন ইম্পর্টেন্ট? মানে সার্চ ইঞ্জিন মানুষ ইউজ করে, এইখানে যারা রেজাল্টে শো করতেছে তারা সবাই এসইও করার মাধ্যমে টপে আসার চেষ্টা করতেছে। আমি কিছুক্ষণ আগে দেখাইলাম 2.5 বিলিয়ন রেজাল্টের মধ্যে সার্চ ইঞ্জিনে প্রথম পৃষ্ঠায় যেসব রেজাল্ট আসছে সেখানে আছে 10 জন। এই 10 জন লোক কোন টার্মস এবং কন্ডিশন ব্যবহার করার মাধ্যমে, কোন নিয়ম শৃঙ্খলা অপটিমাইজেশনের মাধ্যমে সে টপে আসছে। এই ব্যাপক কম্পিটিশন করে মানুষ টপে আসতেছে, এর পিছনে অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কারণ তো অবশ্যই আছে, না হলে সার্চ ইঞ্জিন নিয়ে কিংবা এসইও নিয়ে এত মাতামাতি কিংবা এত মানে কাজ করার কিছু ছিল না, যদি সেই লেভেলের কোনো ইম্পর্টেন্স না থাকতো। আমরা সার্চ ইঞ্জিনের ইম্পর্টেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে আমি প্রথম বলবো টার্গেটেড ট্রাফিক। টার্গেটেড ট্রাফিক এই কারণে বলবো, আচ্ছা আমি এখানে একটা এক্সাম্পল ব্যবহার করি। এরকম হতে পারে, আমি জাস্ট একটা ট্রেডিশনাল মার্কেটিং নিয়ে কথা বলি। সাপোজ আপনি টিভিতে কোনো অ্যাড দেখেন কিংবা কোনো পত্রিকায় কোনো বিজ্ঞাপন দেখেন। এখন আপনি পত্রিকা পড়তেছেন দেশের অবস্থা কিংবা জরুরি তথ্য নেওয়ার জন্য, কিংবা মানে নিউজ জানার জন্য, দেশের অবস্থা কিংবা বাইরের অবস্থা এগুলো জানার জন্য আপনি নিউজ পেপার পড়তেছেন। তার মাঝে আপনাকে একটা অ্যাড দেখানো হচ্ছে। এখন আপনি সেই অ্যাডের প্রতি ইন্টারেস্টেড নাও হতে পারেন, তারপর আপনাকে দেখানো হচ্ছে। সাপোজ আপনাকে ফ্রিজের অ্যাড দেখানো হচ্ছে ওয়ালটন থেকে, কিন্তু আপনি ওয়ালটনের ফ্রিজ কিনতে ইচ্ছুক না, তারপরেও কিন্তু আপনাকে দেখানো হচ্ছে। সেম আপনি টিভিতে কোনো প্রোগ্রাম দেখতেছেন, প্রোগ্রামের মাঝখানে আপনাকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে, আপনি দেখতেছেন।
সরি, আসলে কি অডিও সবার ক্লিয়ার না নাকি শুধু জুলফিকার ভাই একার ক্লিয়ার না? যদি সবাই একটু কনফার্ম করতেন। যাদের ক্লিয়ার না তারা একটু নো লেখেন, যাতে আমি বুঝতে পারি যে কার কার ক্লিয়ার যাচ্ছে না। ভাই সাউন্ড একদম পুরো ক্লিয়ার আছে ভাই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে জুলফিকার ভাই আপনার হয়তো একটু নেট প্রবলেম থাকতে পারে। তো আপনি যদি টিভিতে কোনো শো দেখেন, টিভিতে কোনো প্রোগ্রাম দেখেন, সে সময় আপনি আপনার প্রয়োজন, আপনার ইন্টারেস্ট ছাড়াও আপনি অনেক অ্যাড দেখতেছেন। এখন এখানে হইতে পারে আপনার জন্য অ্যাডটা মানে প্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় না, তারপরেও দেখতে হচ্ছে। আবার আপনার প্রয়োজন মতো অনেক সময় অ্যাড দেখেন। কোনো প্রোডাক্ট আছে যেটা শুধু মেয়েদের জন্য, সেটাও ছেলে মেয়ে, বয়স্ক কম বয়স্ক বাচ্চা সবাই দেখতেছে। তো এই জায়গাতে আমি বলবো সার্চ ইঞ্জিন অনেক ভালো কাজ করে, এসইওটা অনেক ভালো কাজ করে। আপনি এখানে টিভিতে অ্যাড দিয়ে টার্গেটেড আপনার কাস্টমার পাচ্ছেন না, কিন্তু আপনি যদি সার্চ ইঞ্জিনকে ব্যবহার করেন কিংবা আপনার আপনার যদি এসইওর মাধ্যমে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করেন, আপনাকে আপনার কোম্পানি বা আপনার কোনো প্রোডাক্টকে মার্কেটে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি শুধু তাদেরকেই পাবেন যারা আপনার টার্গেটেড কাস্টমার। কারণ ট্রেডিশনাল মার্কেটিং আর মানে ডিজিটাল মার্কেটিং এ এসইওর মধ্যে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আপনি টিভি বা পত্রিকায় কিংবা অন্য কোনো ডিসপ্লে অ্যাডে আপনি যখন আপনার কাস্টমারকে আপনার অ্যাডটা দেখাচ্ছেন, তখন কিন্তু সে প্রয়োজন হোক না হোক সবাই দেখতেছে। কিন্তু আপনি যখন এসইও করলেন আপনার ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটটা যখন টপে র্যাঙ্ক করতেছে ফার্স্ট পেজে, লাইক আমি একটা কোয়ারি করি, বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ। এই জায়গাতে আমাদের এখানে যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করছে, এই রেজাল্ট আসছে বিডিস্টল থেকে, bdstall.com। এই রেজাল্ট আসছে startech.com.bd থেকে। তো এই যে রেজাল্ট গুলো আমাদের সামনে শো করছে, এই রেজাল্ট গুলা যারা গুগলে সার্চ করে এই রেজাল্টে আসতেছে, তারা কিন্তু অবশ্যই ল্যাপটপ কেনার ইচ্ছা আছে, যার কারণেই ল্যাপটপ সম্পর্কে জানতে চাচ্ছে, ল্যাপটপ খুঁজতেছে। ইভেন ল্যাপটপ খুঁজে এইখানে যে ওয়েবসাইট গুলা ব্রাউজ করতেছে, তারা যে ওয়েবসাইট গুলা দেখতেছে, এইখান থেকে যদি সে পারচেজ করে, সে এই সব অনলাইন মার্কেট প্লেস থেকে, অনলাইন শপ থেকে কিংবা এই সব জায়গা থেকে কিন্তু তারা পারচেজ করবে অনলাইনে। আবার যদি সে অনলাইনে নাও নাও কেনে, তারপরও সে এর যে শোরুম কিংবা অথরাইজ কোনো ওদের যে ইয়া আছে, সেই জায়গা থেকে কেনার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ এইখান থেকে সে ইনফরমেশন নিচ্ছে, প্রাইস দেখতেছে, তারপরে তার একটা ট্রাস্ট বিল্ড হচ্ছে। এবং এই যে যারা এখানে কোয়ারি করতেছে, যারা এখানে প্রোডাক্টটা খুঁজতেছে, তারা সবাই কেনার জন্যই আসছে। কেউ মানে অনিচ্ছায় ল্যাপটপ, বাংলাদেশের বেস্ট ল্যাপটপ কোনটা আছে, বাংলাদেশের বেস্ট ল্যাপটপ কোন দোকানে সেল করে, কোথায় পাওয়া যাবে, সেটা কিন্তু কেউ খুঁজবে না। যখনই একজন লোক ল্যাপটপ খুঁজতেছে এবং ল্যাপটপ সম্পর্কে জানার চেষ্টা করছে, তার মানে তার ল্যাপটপের উপরে যথেষ্ট ইন্টারেস্ট আছে, সে ল্যাপটপ কিনতে চায়, সেই কারণে সে ল্যাপটপ খুঁজতেছে। তো আমরা এই জায়গাতে আমরা আমাদের এসইও করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে যে ট্রাফিক গুলা পাবো, সেই ট্রাফিক গুলা অবশ্যই একদম আমাদের প্রোডাক্টের সাথে টার্গেটেড ট্রাফিক হবে। আমাদের প্রোডাক্টের একদম টার্গেটেড ট্রাফিক হবে, যে আমাদের প্রোডাক্টটা ক্রয় করবে, কিংবা আমাদের সেটা প্রোডাক্ট হইতে পারে কিংবা কোনো সার্ভিস হইতে পারে, যে কোনো কিছু আমরা যে উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটটা করতেছি, সেই সেই রিলেটেড যখন আমাদের আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, সেই রিলেটেড কথায় বা কাজে, তখন আমরা আমাদের টার্গেটেড লোকজনকেই পাবো। এই হচ্ছে প্রথম প্রথম কথা, যে আমরা আমাদের অ্যাডটা আমরা সবাইকে দেখাচ্ছি না, যারা আমাদের টার্গেটেড কাস্টমার আমরা তাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় হচ্ছে হাই কনভার্সন রেট। কনভার্সন রেটটা আসলে কি, এটা একটু বলার চেষ্টা করি। কনভার্সন রেটটা হচ্ছে, সাপোজ আপনার কোনো আপনার সাপোজ আপনি কোনো প্রোডাক্টই সেল করেন, কিংবা আপনার যে কোনো উদ্দেশ্য হতে পারে। সাপোজ আপনি প্রোডাক্ট সেল করেন কিংবা লিড জেনারেশন করতেছেন, আপনার ইমেল কালেক্ট করতেছেন, যে কোনো কাজ হইতে পারে। কনভার্সন রেটটা হচ্ছে এরকম, আপনি আপনার ওয়েবসাইটে
যে পরিমাণ লোক আসতেছে আপনার ওয়েবসাইটে, যে পরিমাণ লোক আসতেছে তার মধ্যে কি পরিমাণ লোক আপনি যে কাজে আনতেছেন সেই কাজটা সম্পূর্ণ করতেছে। সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে লোক আনতেছেন ল্যাপটপ সেল করার জন্য, আপনার আপনার ওয়েবসাইটে কিংবা আপনার দোকানে 100 জন লোক আসলো, তার মধ্যে 20 জন লোক ল্যাপটপ কিনলো, তার মানে আপনার কনভার্সন রেট হচ্ছে 20%। এখন আপনার এই যে কনভার্সন রেটটা, এটা আপনার এসইও তে অনেক অংশে বেশি থাকে, কারণ যারা আপনার ওয়েবসাইটে ল্যাপটপ সার্চ করে আসতেছে তারা অবশ্যই ল্যাপটপ কেনার উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটে আসতেছে এবং আপনার কাছ থেকে ক্রয় করতেছে। তো আপনার এখানে কনভার্সন রেটটা অনেক বেশি থাকে তুলনামূলকভাবে। সেটা আপনার প্রোডাক্ট হইতে পারে কিংবা আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন, আপনি যেটাই করেন সেটাতে আপনার এসইও তে কনভার্সন রেটটা অনেক বেশি থাকে। সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু, যেটা আরো একটা বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এসইওর পিছনে একটা বড় ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। এটা সাপোজ আমি যদি যেভাবে দেখাইলাম, আমি যদি এইভাবে দেখাই, আমরা গুগলে সার্চ করলাম বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এই কোয়ারিতে। তো বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ যদি আমরা এই কোয়ারিতে আমরা যে সার্চ করার পরে আমাদের সামনে যে রেজাল্ট গুলো আসছে, যে এগুলা কিন্তু এক একটা ওয়েবসাইট, এক একটা স্টোর, এক একটা মানে এক একটা শপ, এরা বাংলাদেশে ল্যাপটপ সেল করে। তো যখনই আপনি সার্চ করার পরে দেখলেন বিডি স্টল ল্যাপটপ সেল করতেছে, আপনি বিডি স্টলের ওয়েবসাইট ব্রাউজ করলেন, দেখলেন কেমন দামে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, তাদের ল্যাপটপের কনফিগারেশন কেমন আছে, ওয়ারেন্টি কেমন দিচ্ছে, তাদের লোকেশন কোথায়, এগুলা দেখলেন। তারপরে আপনি স্টার্টেক থেকে আপনি দেখলেন। এরকম ভাবে যখন আপনি globalbrand.com.bd থেকে আপনি যখন এই ধরনের ওয়েবসাইট গুলা ব্রাউজ করতেছেন, দেখতেছেন, এটা কিন্তু আপনার মাথায় মানে আপনার আপনার ব্রেনে, আপনি না চাইতেও আপনার ব্রেনের মধ্যে সে বসবে, আপনি না চাইতেও আপনার ব্রেনে সে একটা জায়গা করে নিবে, সে বারবার দেখার কারণে। আপনি যখনই ল্যাপটপ সম্পর্কে দেখতে যাচ্ছেন তখনই আপনার সামনে বিডি স্টল আসতেছে, তখন আপনার মাথায় এই জিনিসটা একটা জায়গা তৈরি করবে যে হ্যাঁ, বিডি স্টল ল্যাপটপ সেল করে কিংবা স্টারটেক ল্যাপটপ সেল করে এবং বাংলাদেশের মধ্যে তারা ভালো মানের ল্যাপটপ সেল করে, কিন্তু তারা টপে র্যাঙ্ক করতেছে, তারা ভালো মানের ল্যাপটপ সেল করে এবং তারা তারা বাংলাদেশের মধ্যে মানে ল্যাপটপ সেলে টপ টপ পজিশনে আছে, এরকম আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে। দেন আপনি যদি অনলাইন পারচেস নাও করেন, যদি আপনি সরাসরি শোরুম কিংবা আপনি যদি বাইরে কোনো কোনো শপিং মল থেকে যখন আপনি ল্যাপটপটা ক্রয় করবেন, তখন আপনার মাথায় একবার আসতে পারে যে হ্যাঁ, বিডি স্টলে একবার ঘুরে আসি কিংবা স্টারটেক একবার ঘুরে আসি, কারণ কারণ তাদেরকে আপনি এর আগেই দেখছেন, তাদের ওয়েবসাইট ব্রাউজ করছেন, তারা আপনার আপনার মস্তিষ্কের মধ্যে একটা জায়গা দখল করে নিবে যে আপনি মানে তারা ল্যাপটপ সেল করতেছে এবং ল্যাপটপের সাথে তারা জড়িত। সো আপনি যখনই এই সার্চ ইঞ্জিনের টপে র্যাঙ্ক করবেন, তখন আপনার একটা স্ট্রং ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, মানুষ দেখবে, জানবে আপনার আপনার শপ সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানবে এবং আপনার একটা মানে সুন্দর ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এই হচ্ছে মানে আমি বোঝানোর চেষ্টা করলাম এসইওর ইম্পর্টেন্স। এর বাইরেও এসইওর আরো যথেষ্ট ইম্পর্টেন্স আছে, যেগুলো আপনার ধীরে ধীরে কাজের মাধ্যমে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এসইও তে আসলে মানে এসইও কে কাজে লাগিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। দেন আমরা যদি কথা বলি সার্প নিয়ে, সার্প, SERP। সার্পটা কি আসলে? সার্পের ফুল মিনিং হচ্ছে, হোয়াট ইজ সার্প? সার্পের ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সরি, জাস্ট এ মিনিট। হ্যাঁ, আমি কথা বলতেছিলাম সার্প নিয়ে। সার্প হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটাকে সংক্ষেপে বলা হয় এসইআরপি বা সার্প। আমরা যদি সার্পটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো একটা একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কি কি জিনিস থাকে। আমরা প্র্যাকটিক্যালি দেখবো এখন।
আমরা এই জায়গাতে যে যে আমরা যে সার্চটা করছি যে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এই জায়গাতে আমাদের সামনে যে রেজাল্ট গুলা শো করছে এইখানে, এইগুলা হচ্ছে মানে এইগুলা হচ্ছে অর্গানিক রেজাল্ট, যারা এসইও করার মাধ্যমে গুগলের টপে র্যাঙ্ক করতেছে। ইভেন মানে প্রায় অনেক 29 মিলিয়ন রেজাল্টের মধ্যে এই 10টা রেজাল্ট যারা আছে টপে র্যাঙ্ক করতেছে। এর মধ্যে এইখানে সরি শুনতে সমস্যা হচ্ছে? না, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে না। জি, যদি কারো কোনো সমস্যা হয় এবং বুঝতে সমস্যা হয়, অবশ্যই যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন প্লিজ। তো এখানে আমরা সার্চ যে পেজটা মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আমরা যখন গুগলে কিছু সার্চ করি যে পেজটা আমাদের সামনে আসে সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এই জায়গাতে যে রেজাল্ট গুলো আমাদের সামনে শো করছে এটা একটা ইনফরমেশন, এটাকে নলেজ প্ল্যান বা নলেজ গ্রাফ বলে। এইখানে যেটা দিয়েছে এটা এই ওয়েবসাইট থেকে টেনে নিয়ে এসে এই জায়গাতে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। এইখান থেকে এই ওয়েবসাইট থেকে টেনে নিয়ে এই জায়গাতে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। এরপরে আপনি যদি লক্ষ্য করেন এটাকে পিপল অলসো আস্ক বলে। এইখানে মানুষ আরো এই রিলেটেড যেসব কোশ্চেন করে সেই রিলেটেড কিছু কোশ্চেন এর মধ্যে দেওয়া আছে, আপনি এখান থেকে সরাসরি সার্চ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে আরো একটা যাচ্ছে হুইচ ল্যাপটপ ব্র্যান্ড ইজ বেস্ট ইন বাংলাদেশ, এইখানে এই রিলেটেড সার্চ বাংলাদেশে হয়। তো এইখানে কিছু মানে ডেমো কিছু কোশ্চেন এই জায়গাতে সেট করা আছে এবং তার অ্যান্সার দেওয়া আছে। এটাকে বলে পিপল অলসো আস্ক একটা বার। আমরা প্রথমে এটা দেখলাম, এটা হচ্ছে নলেজ প্ল্যান বা নলেজ প্লেস, নলেজ গ্রাফ এরকম বলা হয় এটাতে। এটা হচ্ছে পিপল অলসো আস্ক। আমরা এরপরে যেটা দেখতেছি এটা হচ্ছে ম্যাপ। এখানে আপনার লোকেশন সহ এই জায়গাতে একটা রেজাল্ট দেখানো হচ্ছে, এটা হচ্ছে ম্যাপ। আমরা এখানে আরো কিছু রেজাল্ট মিস করে যাচ্ছি যেটা সার্চ রেজাল্টে থাকে। এটা আমি জাস্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে ধারণা দিচ্ছি, আপনি জাস্ট মনে রাখার চেষ্টা করবেন যে এইটা কি, এইটা কি এবং এইটা কি, এটা কিভাবে আসে সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো যে এটা কিভাবে আসছে। এই যে ম্যাপটা আসছে, ম্যাপটা কিভাবে আসলো, ইভেন এই যে এখানে পিপল আস্ক অলসো আস্ক এইটা কিভাবে আসলো, সেটা আমরা কিভাবে সেট করতে পারি সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা জাস্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ সম্পর্কে জানার চেষ্টা করতেছি। তো আমি বলতেছি যে আন্তরিকভাবে দুঃখিত, 1 মিনিটের মধ্যে হয়তো আমাদের ক্লাসটা কেটে যাবে। আপনারা সেম লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করবেন প্লিজ। গুগল আপনার সামনে সেই রেজাল্টটা শো করার চেষ্টা করে, যে রেজাল্টটা আপনার জন্য বেস্ট হবে সেই রেজাল্টটা গুগল শো করার চেষ্টা করে। এই অল আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা অফ রাখি সবাই কষ্ট করে। তারপর এইখানে না মিউট করতে বলে। সরি, আসলে মাইক্রোফোন অন থাকার জন্য একটু সমস্যা হচ্ছে। ইউসুফ ভাই, জি ভাই বলেন। আমি মানে আপনার পারমিশন ছাড়াই একটু বলছি, আমরা সবাই যদি মাইক্রোফোন গুলি অফ রাখি তাহলে মানে আপনার কথা শুনতে সুবিধা হয়। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যদি মাইক্রোফোন গুলি একটু অফ রাখেন তাহলে ভালো হয়। থ্যাংক ইউ। জি অবশ্যই। যে মাইক্রোফোন অফ থাকলে সবারই শুনতে এবং বুঝতে অনেক সুবিধা হবে। আর প্রয়োজন অনুযায়ী আপনারা তো মাইক্রোফোন অন করে নিজে থেকে অন করে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এইখানে আমরা দেখলাম যে আসলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের চেহারাটা কেমন হয়। তো চেহারার মধ্যে আমরা কিছু পাইছি, কিছু একটা জিনিস হয়তো আমরা এখনো দেখতে পারিনি, সেটা হচ্ছে
যেগুলো পেইড রেজাল্ট থাকে, যেমন ধরেন বেস্ট হোস্টিং প্রোভাইডার, এইটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, এখন আমাদের সামনে যে রেজাল্ট গুলো আসছে আর আগে যে রেজাল্ট গুলো ছিল সেটার মধ্যে আমি একটু আপনাকে পার্থক্য দেখানোর চেষ্টা করি। এইটা আমার একটা রেজাল্ট, এটাতে আমি সার্চ করছি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, আর এইটাতে আমি সার্চ করছি বেস্ট হোস্টিং প্রোভাইডার। এই জায়গাতে দেখেন অ্যাড লেখা কিছু রেজাল্ট আছে, একটা দুইটা তিনটা চারটা অ্যাড লেখা রেজাল্ট আছে। গুগলে সবাই চায় সে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে, প্রত্যেকটা লোকই চায় যে ফার্স্ট পজিশনে র্যাঙ্ক করবে। এখন এই জায়গাতে আপনি অর্গানিক্যালি আপনি এসইও করে যারা র্যাঙ্ক করতেছে তাদের রেজাল্ট কিন্তু স্টার্ট হয়েছে এই জায়গা থেকে, ইভেন এই জায়গা থেকে যারা অর্গানিক ভাবে যারা নিজে এসইও করে যারা র্যাঙ্ক করছে তারা এই যে নিচের 10টা রেজাল্ট, এইখান থেকে এই 10টা রেজাল্ট হচ্ছে যারা অর্গানিক্যালি এসইও করে র্যাঙ্ক করছে তাদের। আর এই যে উপরের 4টা রেজাল্ট আছে এইটা হচ্ছে গুগলের অ্যাড, মানে এই কিওয়ার্ডের এগেইনস্টে এই যে ওয়েবসাইট এবং কোম্পানিগুলা, এই ওয়েবসাইটের ওনার এই যে কোম্পানিগুলা এরা গুগলকে পেমেন্ট করে যেন তারা গুগলের সার্চ রেজাল্টের টপে থাকতে পারে। এখন সার্চ রেজাল্টের টপে থাকার কারণে তাদের এখানে ক্লিক করবে, তাদের ওয়েবসাইটে ট্রাফিক যাবে। অডিও শুনতে পাচ্ছি না ভাই। হ্যাঁ জুলফিকার ভাই, আশা করি সবাই অডিও শুনতেছে। আপনার আচ্ছা, তো আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে আমরা এখানে 4টা রেজাল্ট দেখতেছি অ্যাড। এই অ্যাড গুলা গুগলকে পেমেন্ট করার মাধ্যমে এই কোম্পানিগুলা এই জায়গাতে অবস্থান করছে, এবং এই জায়গাতে যে অবস্থান করছে এর জন্য কিন্তু এদের মধ্যে এই যে 4 জন এই জায়গাতে আছে এদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং কম্পিটিশন আছে যে কে 1 নম্বরে থাকবে, কে 2 নম্বরে থাকবে, কে 3 নম্বরে থাকবে। কারণ এইখানে প্রায় মানে অনেক অনেক রেজাল্ট, কত রেজাল্ট আছে আমি কমপ্লিট গুনে বলতে পারতেছি না। যাই হোক, এই এত রেজাল্টের মধ্যে সবাই চায় যে আমি 1 নম্বরে থাকবো, আমি 2 নম্বরে থাকবো, কেউ না কেউ তো লাস্ট পজিশনেও আছে, এই রেজাল্টের কেউ না কেউ লাস্ট পজিশনেও আছে। তো যারা এই রেজাল্টে যারা আসছে, এইখানে যারা পেইড আসে এরাও কম্পিটিশন করে পেইড আসে এই 4 জনের সাথে, ইভেন এদের মধ্যে আরো বেশি লোক থাকতে পারে যাদের সাথে এরা কম্পিটিশন করে আসছে। তো এখানে অ্যাড যেটা আসছে এটা আমাদের কম্পিটিটর না, যারা আমরা মানে অর্গানিক্যালি এসইও করব, ফ্রি এসইও করব, তাদের জন্য এই 4 জন কম্পিটিটর না, কারণ এদেরকে আপনি আটকাতে পারবেন না। গুগল, এটা হচ্ছে গুগলের ইনকাম সোর্স, গুগল অ্যাড দিবে, সেই অ্যাড থেকে টাকা কামাবে, এটা গুগলের ইনকাম সোর্স, আপনি একে আটকাতে পারবেন। কিন্তু এর পরে যে রেজাল্ট গুলো আসছে এই রেজাল্ট গুলো হচ্ছে আপনার আপনি যারা ফ্রিতে এসইও করছে তাদের জন্য এই রেজাল্ট, যারা ফ্রিতে এসইও করে অর্গানিক্যালি এসইও করে রেজাল্ট আসে এই রেজাল্ট গুলো তাদের জন্য, তারা কষ্ট করে ভালো অপটিমাইজ করে তারা রেজাল্টে আসছে। এখন আপনি একটু যদি দেখেন এই জায়গাতে আমি সার্চ করছি বেস্ট হোস্টিং প্রোভাইডার, এই সার্চটা কিন্তু অনেকটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, বাট আমি এইখানে যে সার্চটা করছি এটা কিন্তু অনেকটা লোকাল সার্চ হয়ে গেছে। বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ এটা একটা লোকাল সার্চ হয়ে গেছে, বাট এইটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশনের মধ্যে চলে আসে। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওয়ার্ল্ড ওয়াইড গুগল অ্যাডস পেমেন্ট, যেটা পেমেন্ট অ্যাডস সেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার, বাট বাংলাদেশে গুগলে মানে পেইড ক্যাম্পেইন মানে তুলনামূলক অনেক কম চলে, অনেক কম হয় যে যারা পেইড অ্যাড ক্যাম্পেইন চালায় গুগলে, এটা যথেষ্ট ব্যয়বহুল। সো এইখানে বাংলাদেশে যারা অর্গানিক্যালি সার্চ রেজাল্টে আসতে পারবে তাদের জন্য যথেষ্ট বিজনেস করার জন্য, তারা যথেষ্ট ভালো বিজনেস করতে পারবে। তো
আমরা গুগল সার্চ রেজাল্টের পেজটা যেটা মানে সার্চ পেজ, সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সেই পেজটা সম্পর্কে একটা ধারণা নিলাম। সেই পেজটা সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম যে আসলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এর মধ্যে কারো কোনো কমপ্লেইন থাকে, কোনো বুঝতে কোনো সমস্যা থাকে, যদি কেউ না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাকে ইনস্ট্যান্ট প্রশ্ন করতে পারেন, কিংবা আমরা ক্লাসের শেষে একটা কোশ্চেন টাইম রাখবো, যে সময় আমরা কোশ্চেন করব এবং আলোচনা করব আমাদের আজকের ক্লাস সম্বন্ধে। তাহলে আমরা এই জায়গাতে দেখলাম টিল নাও নো অডিও। আসলে জুলফিকার ভাই, আপনার হয়তো আপনার পার্সোনাল ল্যাপটপ কিংবা আপনার ফোনের প্রবলেম হইতে পারে, বিকজ বাকি সবার অডিওটা ক্লিয়ার আছে, আর হয়তো আপনি অডিও আমার কথা শুনতে পাচ্ছেন না, হোয়াটএভার। তো আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা বুঝলাম, কোনটা পেইড রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি, মানে কোনটা গুগলের অ্যাড দেওয়া রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি, কোনটা ফ্রি যেটা অর্গানিক রেজাল্ট সেটা আমরা বুঝতে পারছি, কোনটা গুগল মাই বিজনেস এর রেজাল্ট সেটা আমি হয়তো বলি নাই, আমি আরেকবার দেখায় যাই। গুগল মাই বিজনেসটা অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো কাজ করে লোকাল বিজনেসের জন্য। এই দেখেন, এটা আমার সার্চটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, যার কারণে এই জায়গাতে কোনো মানে শো করে নাই, এই জায়গাতে কোনো লোকেশন বা ম্যাপ শো করে নাই। এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্চ হয়েছে, এটা কোনো লোকাল সার্চ না। কিন্তু আমি যদি এইটা দেখি, এটা কিন্তু লোকাল সার্চ, আর এই কারণেই কিন্তু আমাদের এইখানে একটা মানে ম্যাপ গ্রাফ শো করছে, এটা একটা ম্যাপ। তো এই যে ম্যাপের রেজাল্টটা, এটা যদি আমরা মানে দেখি, এইটা হচ্ছে গুগল মাই বিজনেস এর কারণে এই রেজাল্টটা শো করে, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপোজ যদি আমি আমার ওয়েবসাইট দিয়ে দেখাই, আচ্ছা এটা আমি আরো সুন্দরভাবে দেখাই, সৈয়দপুর অনলাইন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর সৈয়দপুর অনলাইন মার্কেট প্লেস এটা একটা লোকাল সার্চ। অনলাইন মার্কেট প্লেস কিন্তু লোকাল সার্চ না, ওয়ার্ল্ড ওয়াইড অনেক অনলাইন মার্কেট প্লেস আছে, কিন্তু সৈয়দপুর অনলাইন মার্কেট প্লেস এটা একটা লোকাল সার্চ। এবং এই কিওয়ার্ডে সার্চ করার এগেইনস্ট যদি কেউ সৈয়দপুরের অনলাইন মার্কেট প্লেস খুঁজে, এবং সে খোঁজার পরে যদি দেখে যে এখানে টিপটপ অনলাইন মার্কেট প্লেস রয়েছে হাতের নাগালে, তার তার আশপাশে কি আছে না আছে, আমার এখানে টিপটপ অনলাইন মার্কেট প্লেসের যাবতীয় ইনফরমেশন এই জায়গাতে দেওয়া আছে, আমার ওয়েবসাইট দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, এই জায়গাতে আমার এটা কোথায়, সৈয়দপুর সুপার মার্কেট, সেইখানে আমার এটা লোকেশন দেওয়া আছে, ইভেন আমার ফোন নাম্বার শেয়ার করা আছে, আমার কিছু প্রোডাক্টস এই জায়গায় শেয়ার করা আছে। এই যে রেজাল্টটা আমার এখানে লোকেশন সুন্দরভাবে দেওয়া আছে, শিল্প সাহিত্য সংস্থা সুপার মার্কেট, এই যে রেজাল্টটা, এটা যদি কোনো লোক যখন মানে সৈয়দপুরের কোনো লোক, সাপোজ সে সৈয়দপুরের স্থায়ী না, সে বাইরে থেকে আসছে, সে বাইরে থেকে আসার পরে সে শপিং করবে, সে সৈয়দপুরের দোকানপাট চিনে না, জানে না, সে অবশ্যই অনলাইন শপিং এর দিকে আগ্রহী হবে। সে যদি চিন্তা করে আমি অনলাইনে শপিং করব সৈয়দপুরের কোনো শোরুম কিংবা কোনো দোকান থেকে কিংবা অনলাইনে, সে গুগলে অবশ্যই সার্চ করবে সৈয়দপুরে কোথায় অনলাইন শপ আছে, সৈয়দপুরের কোথায় অনলাইন শপ আছে, কিংবা হচ্ছে সৈয়দপুরের কোন অনলাইন শপটা ভালো, এরকম যদি কেউ সার্চ করে, এবং সে অবশ্যই এরকম লিখেই সার্চ করবে সৈয়দপুর অনলাইন শপ কিংবা সৈয়দপুর অনলাইন মার্কেট প্লেস, এটা লিখেই সার্চ করবে, এবং সে সার্চ করার পরে যদি সে আমার ওয়েবসাইটটা পায় যে হ্যাঁ এখানে তো সৈয়দপুর অনলাইন মার্কেট প্লেস আছে, সেটা তার পাশেই, ইভেন সেইখানে লোকেশন দেখতে পাচ্ছে কতটা পাশে, ইভেন সে আমাদের ফোন নাম্বার পেয়ে যাচ্ছে, কখন খোলা থাকে, আমাদের টোটাল লোকেশন এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে সে একটা ভালো ধারণা পাচ্ছে। ইভেন আমাদের বাকি যে রেজাল্ট গুলো আছে, এই রেজাল্ট গুলোর মধ্যে অনেকগুলো রেজাল্ট আমাদের। সো মানুষের কিন্তু একটা ভালো একটা ইমেজ তৈরি হবে আমাদের জন্য, যে হ্যাঁ এরা সৈয়দপুরে বিজনেস করে, এদের মানে অনলাইন শপটা ভালো, এরা অনলাইনে প্রোডাক্ট সাপ্লাই দেয়। তো আমি এখানে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে এই যে রেজাল্টটা, মানে এই রেজাল্টটা আসে হচ্ছে মানে নরমালি লোকাল যে এসইও সেইটা থেকে অ্যাকচুয়ালি এই রেজাল্ট গুলা শো করানো হয়। এটা গুগল মাই বিজনেস থেকে শো করে। আমি আমার স্লাইডে এখানে লিখে রাখছি গুগল মাই বিজনেস রেজাল্ট, ওইটা হচ্ছে গুগল মাই বিজনেস এর রেজাল্ট। আশা করি আপনারা গুগল মাই বিজনেস কি এবং গুগল মাই বিজনেস এর রেজাল্টটা দেখতে কেমন সেটা বুঝতে পারছেন। গুগল মাই বিজনেস কিভাবে সেট করে সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আলাপ করব।
এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে সেটা কিভাবে করে। আমরা জাস্ট আজকে এসইও সম্পর্কে জানার চেষ্টা করতেছি, এসইও কিভাবে করে সেটা জানার চেষ্টা করতেছি। এখন পর্যন্ত আমি যে কথাগুলো বলছি এর মধ্যে কারো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কি? এনিওয়ান, কারো কোনো কোশ্চেন? মুন্সি ভাই প্রসিড, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু এটা আরেকবার একটু বললেন, আর মাই বিজনেস রেজাল্টটা আরেকটু ক্লিয়ার করুন। জি, অসংখ্য ধন্যবাদ। সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালুটা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, আমি একদম ক্লিয়ার একটা মানে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, আমি জানি না কতটুকু বোঝাইতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে এরকম, আমরা যখন মানে ডিটারজেন্ট পাউডার কিনতে বাজারে যাই, আমাদের মাথার মধ্যে কিন্তু কয়েকটা ব্র্যান্ড মাথার মধ্যে অটোমেটিক ঘুরপাক খায়, লাইক সার্ফ এক্সেল, হুইল কিংবা রিন। এটা কিন্তু আমাদের মাথায় অলরেডি সেট আপ। আপনি যদি সাবান কিনতে বাইরে যান তাহলে আপনার মাথায় কিন্তু অটোমেটিক ঢুকে যাবে লাক্স, লাইফ বয়, ডেটল, এগুলা কিন্তু অটোমেটিক আপনার মাথায় ঢোকে। কারণ কারণ এরা আপনার মাথায় একটা জায়গা তৈরি করে নিছে, এরা আপনার মাথায় একটা জায়গা তৈরি করে নিছে, এরা বরাবর আপনাকে দেখাইতে দেখাইতে এরা আপনার মাথায় একটা পজিশন তৈরি করছে যে হ্যাঁ, সাবান মানেই লাক্স, সাবান মানেই ডেটল কিংবা লাইফ বয়। আমি ঠিক সেটাই বোঝানোর চেষ্টা করলাম। যখন আপনি সার্চ রেজাল্টে, ল্যাপটপ রিলেটেড সার্চ রেজাল্টে যখন আপনি টপে থাকবেন সব সময়, মানুষ যখনই ল্যাপটপ খুঁজতে যাবে গুগলে তখনই আপনার ওয়েবসাইট এবং আপনার প্রতিষ্ঠানকে দেখবে, আপনার শোরুম আপনার প্রতিষ্ঠানকে দেখবে, তখন কিন্তু সেই মানুষটার মনের মধ্যে এটা বসতেছে যে হ্যাঁ, মানে ল্যাপটপ সেল করে মনে হয় বিডি স্টল ভালো ল্যাপটপ সেল করে, কিংবা বিডি স্টল মানে বেস্ট ল্যাপটপটা সেল করে। এটা কিন্তু আপনার মাথায় বসে যাচ্ছে, বারবার দেখতে দেখতে এটা আপনার মাথায় একটা জায়গা দখল করে নেবে। মানে আপনি একটা ভালো পজিশনে আছেন, লাক্স কিংবা আপনি লাইফ বয় কিংবা আপনি এদিকে সার্ফ এক্সেলকেই ধরেন না কেন, এরা কিন্তু মার্কেটে এই রিলেটেড প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী এরা কিন্তু বাজারে সবচেয়ে বড় মানে শেয়ার ধরে রাখছে, সবচেয়ে বড় একটা অংশ তারা দখল করে রাখছে। তারপরেও কিন্তু তারা তাদের অ্যাডভার্টাইজমেন্ট অফ করে নেয়। মানে আপনি যদি আপনার দেখানো বন্ধ করে দেন, হয়তো ধীরে ধীরে আপনি তার মন থেকেও বেরিয়ে যেতে পারেন। সো আপনাকে চেষ্টা করতে হবে তার সামনাসামনি থাকার, তাদেরকে সবসময় শো করার, আপনার অবস্থান শো করার। আমি কি আপনাকে মানে ব্র্যান্ড স্ট্রং ব্র্যান্ড ভ্যালুটা বোঝাইতে পারছি? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আর হচ্ছে ইয়েটা বলেন, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেসটা হচ্ছে এটা লোকাল সার্চের জন্য, লোকাল এরিয়া নিয়ে কাজ করার জন্য সবচেয়ে ভালো কাজ করে। গুগল মাই বিজনেসে আপনি আপনার লোকেশন সহ আপনি অনেক ইনফরমেশন শেয়ার করতে পারবেন, এবং গুগল মাই বিজনেসটাই এই যে আমরা যে মানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, আমাদের এখানে ম্যাপ পাশাপাশি আমাদের কিছু ইনফরমেশন, এই যে রেজাল্টটা আমাদের সামনে শো করে, এই রেজাল্টটা গুগল মাই বিজনেস থেকেই শো করে। এটা আপনার যখন লোকাল সার্চ গুলো হয় সেই সার্চ গুলোতে গুগল মাই বিজনেসের এই রেজাল্ট শো করার সম্ভাবনা অনেক বেশি। গ্লোবাল সার্চে গুগল মাই বিজনেসের রেজাল্ট শো করার সম্ভাবনা কম। সাপোজ আমি এই জায়গাতে সার্চ করছি সৈয়দপুর অনলাইন মার্কেট প্লেস, এই জায়গাতে আমার গুগল মাই বিজনেসের একটা রেজাল্ট শো করছে সার্চ ইঞ্জিনে, এটা লোকাল সার্চের কারণে শো করার সম্ভাবনা বেশি ছিল। আমি যদি এটা শুধু মার্কেট প্লেস কিংবা অনলাইন মার্কেট প্লেস লিখে সার্চ করতাম, সেটা ন্যাশনালি কিংবা গ্লোবালি হইতো, তখন আপনার গুগল মাই বিজনেসের যে রেজাল্টটা এটা শো করার সম্ভাবনা তুলনামূলক অনেক কম। আমি কি বোঝাইতে পারছি এখন এটা? হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু মানে গুগল মাই বিজনেস নিয়ে আরো বিস্তারিত আলোচনা জি করবেন অবশ্যই, নাকি? আমরা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করব এবং এখানে ইনফরমেশন কিভাবে দেব, কোন কোন জায়গায় আমাদের কাজ করতে হবে, সেগুলো আমরা প্র্যাকটিক্যালি সামনে দেখব। আমরা জাস্ট আচ্ছা। ধারণা নিচ্ছি এখান থেকে। আচ্ছা, জি বুঝতে পারছি, ঠিক আছে। তারপরে আমি এখানে আরো একটা স্লাইড রাখছি, সেটা হচ্ছে
গুগল ভার্সেস আদার্স। ভাই এক্সকিউজ মি, একটু ইন্টারফেয়ার করি। জি বলেন। ভাইয়া আমার একটু কনফিউশন ছিল আপনার লাস্ট স্লাইডটা থেকে। জি যদি একটু বের করেন লাস্ট স্লাইড। হ্যাঁ, থ্যাংক ইউ, দিস ওয়ান। ওকে, পেইড রেজাল্ট, গুগল পেইড রেজাল্ট বলতে কি শুধুমাত্র আমরা গুগলের যে অ্যাড দেয়ার রেজাল্ট গুলো দেখানো হচ্ছে সেগুলো কি বুঝতেছি না আর অন্য কিছু আমাকে যদি একটু হ্যাঁ। ক্লিয়ার করে দেয়? না, সেগুলাই আমরা গুগলে সার্চ করার পরে যে রেজাল্ট গুলা দেখি, আমরা সার্চ পেজে, এই যে আমাদের যে পেজটা, এটা হচ্ছে জি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই রেজাল্ট পেজে এই যে এডি অ্যাড, মানে এই যে এক্সটেনশনটা এই জায়গাতে দেওয়া আছে এডি লেখা, যে রেজাল্ট গুলার শেষে আছে, শুরুতে আছে, সেই রেজাল্ট গুলা হচ্ছে গুগলকে পেমেন্ট করে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে যেন তাদেরকে টপে দেখানো হয়। এরা এই কারণে পেমেন্ট করছে যে এই যারা তারা যদি এই রিলেটেড কিওয়ার্ডে তাদের কোম্পানিকে শো করাইতে পারে, তার মানে ট্রাফিক গুগলে সার্চ করলে তাদেরকে দেখতে পাবে, তাদের ওয়েবসাইটে ক্লিক করে তাদের ওয়েবসাইটে ঢুকলে তাদের প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে তারা টাকা খরচ করে 1 থেকে 4 নাম্বারের মধ্যে কম্পিটিশনে তারা মানে তাদেরকে শো করানোর চেষ্টা করছে এবং তারা শো করতেছে। এই রেজাল্ট আপনি অফ করতে পারবেন না কোনোভাবেই না, কারণ এটা হচ্ছে গুগলের একটা ইনকাম সোর্স। গুগল টাকা নিয়ে এই রেজাল্ট গুলা শো করেছে, বাট এর নিচে যে রেজাল্ট গুলো আছে এগুলো সব অর্গানিক রেজাল্ট, যারা নিজে কষ্ট করে এসইও করার মাধ্যমে তারা এই জায়গায় আসছে। কিন্তু আপনি এখানে লক্ষ্য করেন অনেক লাখ লাখ রেজাল্টের মাঝখান থেকেও কিন্তু এই জায়গাতে অনেকগুলা রেজাল্ট, অ্যাড বাদেও অনেকগুলা রেজাল্ট এই জায়গাতে আসছে, এবং এই জায়গাতে আসা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, কারণ এই জায়গাতে অনেক অনেক রেজাল্ট আছে যেটা যাকে আপনাকে ওভারকাম করে আপনাকে আসতে হবে প্রথমে গুগলের প্রথম পেজে। ছোট্ট একটা কথা বলি, মানে এরকম শোনা যায়, মানুষকে যদি লোকাইতে চাও তাহলে গুগলের সেকেন্ড পেজে লোকাও। মানে গুগলের ফার্স্ট পেজের ভ্যালু এত বেশি আর সেকেন্ড পেজের ভ্যালু এত কম, মানে কেউ কোনো সময় নেক্সট করে গুগলের সেকেন্ড পেজেও যায় দেখে না যে আমার রেজাল্ট এই জায়গায় পাইনি, সেকেন্ড পেজে হয়তো আছে। এতটাই অবহেলিত গুগলের সেকেন্ড পেজ। তার মানে আপনাকে যদি র্যাঙ্ক করতে হয় অবশ্যই ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে হবে। ফার্স্ট পেজে 10টা রেজাল্ট আছে, অর্গানিক 10টা রেজাল্ট আছে। এই জায়গাতে অর্গানিক রেজাল্ট কিন্তু 10টা থাকে একটা সার্পে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 10টা অর্গানিক রেজাল্ট থাকে। এই 10টার মধ্যে আপনাকে র্যাঙ্ক করতে হবে। নিচে যেটা আছে সার্পের পেজে, এটা হচ্ছে রিলেটেড সার্চ। এটা রেজাল্ট এক এক সময় এক এক ভাবে শো করে সামনে, কিন্তু এটা আপনি মনে রাখতে পারেন এটা হচ্ছে রিলেটেড সার্চ। এই রিলেটেড আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করছি সে তার রিলেটেড কিছু সার্চ এই জায়গাতে শো করে। যদি আপনি এইভাবে সার্চ করতে চান তাহলে করতে পারেন। আমি কি অ্যাড বোঝাইতে পারছি আর ফ্রি রেজাল্ট গুলা বোঝাইতে পারছি? একটা কিওয়ার্ডের উপরে 4টা লিঙ্ক দেখতেছি যে 4জন মানে 4টা কোম্পানি টাকা দিয়ে আর কি ফার্স্ট মানে পজিশনে আসছে। জি তো ফার্স্ট পজিশনে যে আসছে সে ওই কিওয়ার্ডের উপর বেশি টাকা দিয়ে রাখছে, এই জন্য তাকে ফার্স্টে নিয়ে গেছে। এখন যারা টাকা দিয়ে আসছে, এখানে টাকা দিয়ে আসার জন্য গুগল অ্যাডস নিয়ে বহুত কাজ করতে হয়। তারা কিভাবে আসছে সেটা আমি কমপ্লিট বলবো না, জাস্ট এতটুকুই হিন্ট দিয়ে যাচ্ছি। এই যে যারা 4জন এই জায়গাতে আসছে, এইখানে গুগলের একটা রুলস আছে যে সে সর্বোচ্চ 4জনকে এই জায়গাতে শো করবে। ঠিক আছে, একটা পেজে সে 4জনকে শো করবে। একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে 4টা অ্যাড সে সর্বোচ্চ শো করবে। এখন এই যে 4টা অ্যাড, এর এগেইনস্টে কিন্তু 4000 বা 4 লাখ লোকও কম্পিটিশনে থাকতে পারে, কিংবা 400 লোকও কম্পিটিশনে থাকতে পারে, যে আমরা এই 4জনের মধ্যে অ্যাড দিয়েও কম্পিটিশন। আপনি অ্যাড দিলেই যে আপনি এই 4জনের মধ্যে একজন হয়ে যাবেন তা কিন্তু না, আপনি অ্যাড দিলেও কম্পিটিশন থাকবে। ইভেন এই কম্পিটিশনে আপনার পেজ কোয়ালিটি এবং আপনার যে পেমেন্ট এই সবকিছুর সাথে এভারেজ করে মিলা এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ডিসাইড করা হয় কে কোন পজিশনে থাকে। এটা গুগল অ্যাডস এর একটা পার্ট। পেইড এসইও বা পিপিসি টাকা দিলেও হবে না, কোয়ালিটিও থাকা লাগবে। জি অবশ্যই, আপনি শুধু পেমেন্ট করলেই হবে না। আমি কিছু বলবো? জি বলেন, অবশ্যই বলেন। আমি এই বিষয়ে কিছু বলবো? জি অবশ্যই অবশ্যই। আচ্ছা, এরকম কিছু এরকম কিছু হয় কি যে তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট একটা দেওয়া হয়, তারা এত মিনিট বা এত দিন এতবার এই একটা তার শো করবে, এরকম কিছু কি?
আপনার অ্যাড শো করার জন্য অবশ্যই আপনাকে বিডিং পেমেন্ট করতে হবে। পেমেন্ট আপনার ক্যাম্পেইনটা কতদিন চালাবেন, এটা একটা ক্যাম্পেইন চলতেছে, যারা অ্যাডে আছে এরা একটা ক্যাম্পেইন চলছে। অবশ্যই যখন আপনার ক্যাম্পেইনের মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনার রেজাল্ট আর থাকবে না, এটা দ্বিতীয় শর্ত। প্রথম আপনাকে টাকা পেমেন্ট করতে হবে এবং টাকাটা নির্দিষ্ট সময়ের জন্য পেমেন্ট করতে হবে, যে এত দিনের জন্য আমি ক্যাম্পেইন চালাবো, এতদিন আমার রেজাল্ট থাকবে। যখন আপনার ক্যাম্পেইনের মেয়াদ শেষ তখন আপনার রেজাল্ট আর থাকবে না। তৃতীয় ব্যাপার হচ্ছে আপনার পেজের কোয়ালিটি এবং বিডিং স্ট্র্যাটেজি, আপনি কত টাকা দিচ্ছেন এবং আপনার পেজের কোয়ালিটি কেমন, এর উপরে নির্ভর করবে আপনার পেজটা কত নম্বরে র্যাঙ্ক করবে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ইউসুফ ভাই, জি বলেন ভাই। হ্যাঁ, আমার মনে হয় যে আমরা আরো মানে অ্যাডভান্স লেভেলে গেলে আরো বেশি ক্লিয়ার হবে এই বিষয়টা। এখনো হয়তো অনেকের কাছে একটু কনফিউশন। যেমন এই পেজটাতে টোটালি 11,20,00,000 রেজাল্ট আছে, জি তার মধ্যে কিন্তু এই কয়টা আসছে মাত্র ফার্স্ট পেজে। সো মানে কম্পিটিশনটা কত হার্ড, আমি জাস্ট এইটাই করতে চাই। এবং আমি জানি যে আপনি যখন আরো অ্যাডভান্স স্টেজে যাবেন তখন আমাদের মধ্যে যে প্রশ্নগুলি আছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে যাবো। জি জি অবশ্যই আশাবাদী আমি। তবে আমাদের ব্যাচে অনেকে আছেন যারা এসিও সম্পর্কে খুবই কম জানেন, তার জন্য আমরা মানে মোটামুটি চেষ্টা করতেছি কভার করে যাওয়ার জন্য। আমরা অবশ্যই সামনে সবকিছু সম্পর্কে ডিটেল জানতে পারবো, বুঝতে পারবো। তো আমরা এই পর্যন্ত যা কথা বলছি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পারছি। তারপর আমরা নেক্সট স্লাইডে যদি দেখি, সেটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনকে আমরা প্রথমেই শিখছি যে সার্চ ইঞ্জিন কি। এখন সার্চ ইঞ্জিন হিসেবে আমরা কোন সার্চ ইঞ্জিনকে ব্যবহার করব এবং কোন সার্চ ইঞ্জিনকে টার্গেট করে কাজ করব সেইটা জানার জন্য, সেটা বোঝার জন্য আমরা এই স্লাইডটা তৈরি করছি। এটা হচ্ছে আমি এখানে কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম দিছি, গুগল, বিং, বাইদু, ইয়াহু। এখন এইখানে যে 4টা সার্চ ইঞ্জিন আছে এর মধ্যে আমরা গুগলকে নিয়ে কেন কাজ করব, গুগলকে নিয়ে কাজ করার কারণ হচ্ছে আমাদের এই সার্চ ইঞ্জিন গুলার মধ্যে প্রায় 74% সার্চ গুগলেই হয়। আমরা যারা ক্লাসে উপস্থিত আছি এর মধ্যে কেউ একজন বলতে পারবেন কেউ কোনো সময় বিং এ সার্চ করছেন? আবার বিং এ সার্চ হয় যাও বা বাইদুতে কেউ সার্চ করছেন, কেউ আছেন যে বাইদুতে সার্চ করছেন? আশা করি, আমার মনে হয় না নরমালি মানুষ বাইদুতে কিংবা ইয়াহুতে কোনো কোয়ারির জন্য কোনো প্রয়োজনে সার্চ করে। আমরা নরমালি আমাদের যে কোনো প্রয়োজনে আমরা চেষ্টা করি গুগলে সার্চ করার। আমরা গুগলে সার্চ করে আমাদের সঠিক ইনফরমেশন এবং আমাদের কাজ উদ্ধার করার চেষ্টা করি। ইভেন কথাটা এমন ভাবেও মানে প্রচলিত হয়ে গেছে এখন যে কিছু জানো না কিংবা কোনো জিনিস জানি না, কোনো জিনিস বুঝতেছি না, আচ্ছা ঠিক আছে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। মানে কিছু না থাকলে, কিছু না জানলেই, কিছু না বুঝলে গুগল মামা আছে। মানে এতটাই পপুলার সে, পুরা মানে এত শ সার্চ ইঞ্জিনের মধ্যে সে 74.05% শেয়ার সে একা দখল করে বসে আছে। বিং আছে 8.06%, বাইদু 10.94। এখন বাইদু একটু বেশি আছে তুলনামূলক। এটা যদি একটু এক্সপ্লেন করি তাহলে এমন হচ্ছে, বাইদু হচ্ছে একটা চায়না বেস একটা সার্চ ইঞ্জিন। চায়নাদের মানে ওরা নিজেরা নিজেদের প্রয়োজনে বাইদুকে ব্যবহার করে। চায়নারা বাইদুর পাশাপাশি গুগলকেও ব্যবহার করে, তা না হলে হয়তো বাইদুর পজিশনটা আরো একটু আগায় যেত। বাইদু শুধু চায়নাতে ব্যবহার করার কারণে 10.94% শেয়ার তারা ধরে রাখছে সার্চ ইঞ্জিনে। তার মানে শুধু চায়নায় যথেষ্ট মানে জনসংখ্যার দিক দিয়েও আর তাদের মানে নিজেদের কাজ কারবার উপর দিয়েও চায়না যথেষ্ট মানে তাদের সার্চ ইঞ্জিনের প্রতি অ্যাক্টিভ এবং তারা তাদের সার্চ ইঞ্জিনে যথেষ্ট সার্চ করে। ইয়াহু 5.32% সার্চ হয় নরমালি। এইটা হচ্ছে এই যে আমি পার্সেন্টেজটা এখানে শো করছি, এটা 2018-র একটা রেজাল্ট। তারপরে নতুন কিছু সংশোধনী আসছে, আমি উঠাইতে সময় পাইনি, যার কারণে উঠাইতে পারিনি। ইউসুফ ভাই, জি হ্যাঁ এখন তো হচ্ছে, আচ্ছা আমাকে আগে এটা বলেন যে ইউটিউব কি গুগলের তো অংশ, তাই না? জি, ইউটিউব হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, গুগলের product, আর একটা আচ্ছা। সাইট। হ্যাঁ ইউটিউব। আচ্ছা, এখন তো মানুষ আপনার ইউটিউবেও সার্চ দেয় কোনো একটা ব্যাপার, জি, গুগলে জি, যেমন জি। সার্চ দেয় পাশাপাশি ইউটিউবেও সার্চ দেয়। জি আমার এখন মনে করেন যে আমি চাই গুগলে আসতে,
গুগলে আসার র্যাঙ্কিং আর ইউটিউবে আসার র্যাঙ্কিং যে ওয়েটা এটা তো অবশ্যই আলাদা। হ্যাঁ মানে অবশ্যই আলাদা একটা বললে দিয়ে একটু দুইটাতে ভুল আসা হবে। যায়। না না, এইখানে আমি একটু বলে যাই, গুগল আর ইউটিউব আলাদা আলাদা দুইটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। কিন্তু তাদের র্যাঙ্কিং করার সিস্টেম অনেকটাই সিমিলার। তবে আমরা আমাদের ক্লাসে ইউটিউব এসইও শিখবো। আমাদের কোর্স মডিউলের ভিতরে ইউটিউব এসইওটাও আছে। থ্যাংক ইউ। জি জি, আমরা আমাদের কোর্স মডিউলের ভিতরে ইউটিউব এসইওটাও রাখছি, আমরা ইউটিউব এসইও শিখবো আশাবাদী। তো আমি মানে আমরা গুগল কেন ব্যবহার করব, গুগলকেই সার্চ ইঞ্জিন হিসেবে কেন ব্যবহার করব, আমি আশা করি সেটা আমি বোঝাইতে পারছি। কারণ গুগলের ব্যবহারটাই পৃথিবীতে সব থেকে বেশি, যার কারণে আমরা গুগলকে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করব এবং গুগলের হয়েই আমরা কাজ করব, গুগলকে অপটিমাইজ করব। পাশাপাশি আমরা বিইং এও কাজ করব, বিইং এও আমাদের র্যাঙ্ক করার চেষ্টা করব অবশ্যই। তবে আমাদের মেইন ফোকাস থাকবে গুগল ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা। তারপরে আমরা যে র্যাঙ্কিংটা দেখলাম, আমরা যে এইখানে সার্চের যে রেজাল্ট গুলা দেখলাম, এই যে রেজাল্ট গুলা এই জায়গাতে শো করছে, আমি এখানে বললাম যে 29 মিলিয়ন রেজাল্ট থেকে এখানে 10টা রেজাল্ট শো করানো হয়েছে। 29 মিলিয়ন রেজাল্ট এই রিলেটেড, ল্যাপটপ বাংলাদেশ রিলেটেড গুগলের কাছে মানে ওর কাছে ইন্ডেক্স করা আছে এত রেজাল্ট, তার মাঝখান থেকে মাত্র 10টা রেজাল্ট এই জায়গাতে শো করানো হয়েছে। তার মানে তারা যথেষ্ট কম্পিটিশনের মাধ্যমে এই জায়গাতে আসছে, এবং এই যে এখানে যে তারা আসছে তার জন্য তাদেরকে কিছু না কিছু করতে হয়েছে, নাহলে তো যে কেউ আসতে পারতো। এই যে তারা এখানে আসছে, এটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস। গুগল যেসব কারণে র্যাঙ্কিং দিয়ে থাকে, গুগলের সার্চ রেজাল্টে যারা আসছে, যে 10 জন আসছে, যে সকল র্যাঙ্কিং ফ্যাক্টরস ফলো করে এই জায়গাতে আসছে, সেটা আমরা এখন জানবো। যে বিষয়গুলা গুগল মানে ইনডাইরেক্টলি বলে থাকে যে হ্যাঁ এই রেজাল্ট, এই কাজগুলা করলে আপনারা সার্চ রেজাল্টে টপে আসতে পারবেন। গুগল নরমালি 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে বলে তারা বলে, মানে গুগল আনঅফিসিয়ালি অফিসিয়ালি তারা প্রকাশ করে 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে গুগলে র্যাঙ্ক করার জন্য, কিন্তু তারা অফিসিয়ালি তারা কিছু জানায় না যে হ্যাঁ আমাদের এই 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, আপনারা এই 200+ এই যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা এইগুলা নিয়ে কাজ করেন, তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। সে ডিরেক্টলি এটা বলবে না এবং বলেও না। তাহলে হয়তো বা এরকম হইতো যদি সে বলে দিত যে হ্যাঁ আপনি এই 10টা কাজ করেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তাহলে সবাই ওই 10টা কাজ করতো। তাহলে শুধু সেই র্যাঙ্কিং ফ্যাক্টরের দিকেই মানুষ ফোকাস করতো যে হ্যাঁ এইটা আমাকে কাজ করতে হবে, আমার ওয়েবসাইটের আমার কন্টেন্ট কিংবা আমার যে ওয়েবসাইটের কোয়ালিটি সেটা কেমন, সেদিকে মানুষ ফোকাস কম করতো। তারা ফোকাস করতো আমার র্যাঙ্কিং ফ্যাক্টর কি কি আছে সেটা আমি যদি কভার করতে পারি তাহলে আমি র্যাঙ্কে আসতে পারবো। তারা সবাই সেই দিকে ফোকাস করতো। তো গুগল নরমালি 200+ র্যাঙ্কিং ফ্যাক্টরের মাধ্যমে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক দিয়ে থাকে। এর মাঝখান থেকে আমি এখানে 5টা র্যাঙ্কিং ফ্যাক্টরস লিখে রাখছি। এসইওতে যারা বড় বড় এক্সপার্ট আছেন, যারা এসইও নিয়ে মানে রেগুলারলি রিসার্চ করেন, যারা এগুলা নিয়ে কাজ করেন রেগুলারলি বড় বড় ইন্ডাস্ট্রি, তাদের মতামত অনুসারে এবং তাদের রিসার্চ অনুযায়ী গুগল, আমি এখানে যে 5টা র্যাঙ্কিং ফ্যাক্টরস লিখছি, এই 5টা র্যাঙ্কিং ফ্যাক্টরস যদি আপনি মানে সঠিকভাবে কভার করেন তাহলে আপনার রেজাল্ট সার্চের টপ রেজাল্টে আসবে বলে আপনি আশা রাখতে পারেন। ছোট্ট একটা কথা শেয়ার করে যাই, আপনি রেজাল্টে আজকে আসেন, কালকে নাও থাকতে পারেন, কিংবা আপনি আজকে নাই কালকে চলেও আসতে পারেন। কারণ হচ্ছে আপনাকে রেগুলারলি এসইও করে যাইতে হবে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট তার ওয়েবসাইটকে সামনে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। আপনি যদি কাজ না করে থেমে থাকেন তাহলে আপনি অবশ্যই পিছিয়ে যাবেন। আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে আপনি অবশ্যই আগে চলে আসবেন। সো আপনাকে অবশ্যই রেগুলার কাজ করতে হবে এসইও নিয়ে। আমি এখানে 5টা র্যাঙ্কিং ফ্যাক্টরস লিখছি। প্রথমে লিখছি কন্টেন্ট কোয়ালিটি, তারপরে ডোমেন ফ্যাক্টরস, তারপরে ইউজার ইন্টারঅ্যাকশন, তারপরে ইনসাইড ফ্যাক্টরস, অফসাইড ফ্যাক্টরস। এইখানে কন্টেন্ট কোয়ালিটি মানে কন্টেন্ট কোয়ালিটি বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে ইনফরমেশনটা শেয়ার করতেছেন
সাপোজ আমরা যদি গুগলে দেখি যে মানে এখানে বেস্ট, আমরা যদি কোনো ইনফরমেশন জানা যায়, এখানে ধরেন এখানে যে রেজাল্ট গুলা শো করছে বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ, এইখানে যে রেজাল্ট গুলো আসছে, যারা এই রেজাল্ট গুলো দিছে তাদের মানে তাদের ওয়েবসাইটের ভিতরে সেই রেজাল্টের সেই কিওয়ার্ডের উপরে সে কতটুকু ডিটেল লিখছে, তার কন্টেন্টের মধ্যে কতটুকু সুন্দরভাবে বোঝানো গোছানো ভাবে ইনফরমেশন দেওয়া আছে একদম কমপ্লিটলি, তার উপরে র্যাঙ্কিং ফ্যাক্টর ডিপেন্ড করে। আপনি আপনি এমন কিছু লিখলেন যেটা আপনার মানে কোশ্চেন আপনার যে কোয়ারিটা হয়েছে, আপনার যে কিওয়ার্ড লিখে সার্চ করা হয়েছে সেটা পরিপূর্ণ হলো না। একজন জানতে চাইছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনি 2 লাইন 5 লাইনে ডিজিটাল মার্কেটিং এর ব্যাখ্যা দিয়ে দিলেন, আর একজন 50 লাইনে কমপ্লিট একদম ডিজিটাল মার্কেটিং এর খুঁটিনাটি লিখে দিল, তাহলে অবশ্যই আপনার থেকে সে ভালো লিখছে। তখন গুগলও বুঝবে যে হ্যাঁ, যে লোক 2 লাইনে লিখছে সে তো কমপ্লিট বুঝাইতে পারে নাই, যে 10 লাইনে কিংবা 50 লাইনে সুন্দরভাবে গুছায়া লিখছে তার মানে সে অনেক সুন্দরভাবে গুছিয়ে মানুষকে বোঝানোর জন্য সঠিকটা লিখছে। তখন তার ইনফরমেশন, তার যে লেখার কোয়ালিটি সবকিছুর উপরে বেস করে গুগল র্যাঙ্ক দিয়ে থাকে। তার মানে এখানে আমাদের ইম্পর্টেন্ট কথা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটি অবশ্যই অবশ্যই ভালো হইতে হবে এবং আপনার কম্পিটিটরদের থেকে ভালো বানানোর চেষ্টা করতে হবে। তারপরে ডোমেন ফ্যাক্টরসটা যেভাবে কাজ করে মানে নরমালি অনেক এসইও এক্সপার্টদের মতে, অনেক যারা এসইও রিসার্চ করেন তাদের মতে গুগলে .com ডোমেনের একটা আলাদা ভ্যালু আছে, কিংবা আপনি যদি .com.bd তে আসেন সেটা বাংলাদেশের জন্য বেস্ট। কারণ যখন আপনি .com.bd তে আসেন, যদি এই কোনো লোক বাংলাদেশ থেকে সার্চ করে তাহলে অন্যান্য ওয়েবসাইট ঝেড়ে ফেলে আপনার আগে .com.bd তে যারা আছে তাদেরকে মানে খোঁজার চেষ্টা করা হয়। আবার ডোমেন আপনি কোত্থেকে কিনতেছেন, আপনার ডোমেনের অথরিটি কেমন, আপনার ডোমেনের বয়স কেমন, এইগুলাও আপনার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে ইউজার ইন্টারাকশন বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আপনি সরি বলেন। কোনো কোশ্চেন আছে কি? হ্যালো, জি বলেন। কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, দয়া করে যদি একটু জোরে বলতেন। প্রশ্ন মুন্সি ভাই, জি বলেন। আমি ইমাম বলছি। ডোমেইন ফ্যাক্টরস নিয়ে একটা প্রশ্ন আছে। জি জি বলেন। জি, ডোমেন অথরিটি নিয়ে কি প্রশ্ন? হ্যাঁ, আমি বলবো। জি বলেন, হ্যাঁ, অবশ্যই আচ্ছা, বলেন। প্রশ্ন হচ্ছে যে আমি এটা নিয়ে একটা প্রশ্ন হইলো এটাই যে আমি কিছুদিন আগে এসিও মানে লার্ন একটা মানে এসিও ট্রেনিং সেন্টার, তো বাংলাদেশের ইয়েগুলো পাইনি, বাইরের দেশের গুলো পাইছিলাম। তো আবার যখন আমি এসিও ট্রেনিং সেন্টার বিডি লিখছি তখন কিন্তু বাংলাদেশের গুলো শো করছিল সার্চ রেজাল্টে। তো এই ক্ষেত্রে যদি আমি যদি বাংলাদেশ থেকে যদি আমি সার্চ করতেছি এসিও ট্রেনিং সেন্টার, তাহলে তো জি ভাই বলেন। ভাই প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্নটা অনেকটা কেটে কেটে আসছে, তো আপনি যতটুকু আচ্ছা, বলেন আমি তার উপর। আমি আরেকবার বলি। জি বলেন। একটু ইন্টারাপ্ট করলাম, আমরা কি আবার ঢুকবো নাকি? এটা অলরেডি সেশনটা শেষ হয়ে যাবে। হ্যাঁ 2 মিনিট আছে আর আমাদের হাতে, আমরা আরো একবার ঢুকবো। Okay. আচ্ছা ঠিক আছে। তো এটা কি জুলফিকার ভাই বলছেন? হ্যাঁ, আমি জুলফিকার বলছিলাম ভাইয়া। হ্যাঁ আপনার কথাটা হচ্ছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি যখন সার্চ করতেছেন গুগলে তখন আপনার মানে যখন বিডি লিখতেছেন
তখন আপনার যারা যারা যে রেজাল্ট গুলা দিয়ে রাখছে, আপনার যে রেজাল্ট গুলো আপনার সামনে শো করতেছে, আমি আপনাকে সামনে দেখাবো যে কিভাবে বিডি লিখলে সামনে রেজাল্ট আসে আর কিভাবে বিডি না লিখলে রেজাল্ট আসে, কি লিখলে কি রেজাল্ট আসে। এই যে রেজাল্ট গুলো আসে, আপনি বিডি লিখলে যে রেজাল্ট গুলো আপনার সামনে আসতেছে আর অন্য কিছু লিখলে যে রেজাল্ট গুলো সামনে আসতেছে, এটা কি কারণে আসে, কিভাবে আসে, সেটা আপনি কমপ্লিট সামনে পাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। কারণ ওকে। আপনার একটা লেটার চেঞ্জ হয়ে যাওয়া মানে আপনার একটা কিওয়ার্ডের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া। তো ওইটা চেঞ্জ হওয়ার পিছনে ডিপেন্ড করে আপনার কি রেজাল্ট সামনে আসবে আর কি আসবে না। তো আমরা এটা নিয়ে আগামীতে খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে কিভাবে রেজাল্ট শো করে, কি লিখলে কি রেজাল্ট শো করে, কেন করে। তো আমাদের সেশনটা হয়তো কেটে যাবে, 1 মিনিট আছে, যদি কেটে যায় আমরা সেম লিংকে আবার জয়েন করব। স্লাইডটা পেতে পারি আমরা? স্লাইডটা এই মুহূর্তে দেওয়া হবে, এই মুহূর্তে দেওয়া হবে না। স্লাইডটা যদি দেওয়া হয় আমাদের শেষে দেওয়া যেতে পারে, নাও দেওয়া হইতে পারে। আচ্ছা 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 ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে। তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কথা বললাম, ডোমেইন ফ্যাক্টরস নিয়ে কথা বললাম, এখন ইউজার ইন্টারঅ্যাকশন। আমরা এইখানে যা বলতেছি আর যা শুনতেছি, আমরা এটা কিন্তু বেসিক এখন জানার জন্য, জাস্ট আমরা জানবো এসইও কিভাবে করে, এসইও কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা এখন এইগুলা বলতেছি এবং শুনতেছি। এগুলার সবকিছু, এগুলার এক একটার ভিতরে কিন্তু অনেকগুলা ফ্যাক্টরস আছে। কন্টেন্ট কোয়ালিটির মধ্যে অনেকগুলা ফ্যাক্টরস আছে, তারপরে আপনার ইউজার ইন্টারঅ্যাকশনের মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে, অন সাইট ফ্যাক্টরস এর মধ্যে অনেকগুলো আছে, অফ সাইডের মধ্যে অনেকগুলো আছে। আমরা জাস্ট মানে মেইনলি এই 5টা জিনিস কভার করলে আমরা কমপ্লিট একটা মোটামুটি এসইওর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই 5টা কাজ করলে আপনি র‍্যাঙ্ক করতে পারেন, সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। ইউজার ইন্টারঅ্যাকশন বলতে আসলে কি বোঝানো হয় আমি সেটা বলি মৌখিকভাবে। আপনি হচ্ছে, সাপোজ আমি বাইরের উদাহরণ দিয়ে বলি, আপনি একটা দোকানে গেলেন, আপনি কিনবেন স্যান্ডেল, আপনি একটা দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে আপনার সেই দোকানটা পছন্দ হলো না, ঢুকলেন, আপনি দোকানে গেলেন নরমালি, আপনি নিজে নিজে ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে সেখানে পর্যাপ্ত স্যান্ডেল নাই কিংবা যা আছে সেটার কোয়ালিটি ভালো না, বের হয়ে আসলেন। দেন আপনাকে আমি রেফার করলাম যে ভাই আপনি একটা কাজ করেন, আপনি অমুক দোকানে যান, ওই জায়গায় গেলে আপনি ভালো স্যান্ডেল পাবেন। আপনি গেলেন, যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে আপনি স্যান্ডেল দেখলেন, হয়তো আপনার কাছে আমি 5 জনকে পাঠালাম, তার মধ্যে একজনের ভালো লাগলো, 2 জনের লাগলো, 3 জনের লাগলো না। আবার আমি এমন একটা দোকানে পাঠাইলাম যেখানে আপনি গেলেন, আপনার সবগুলা ভালো লাগলো, আপনি খুব খুশি সে জায়গায় যে। এইখানে আমি বোঝানোর যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একজন ক্রেতা বা একজন ভিজিটর, একজন ট্রাফিক যে আসবে, আসার পরে আপনার ওয়েবসাইটের চেহারা কেমন, আপনার কাজ কারবার কেমন, আপনার কোয়ালিটি কেমন, এইটা দেখে তার যে বিহেভিয়ারটা হবে, সে আপনার ওয়েবসাইটে কতক্ষণ থাকতেছে, কয়টা পেজ ব্রাউজ করতেছে, কতক্ষণের মধ্যে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একজন ইউজারের ইন্টারঅ্যাকশন, তার বিহেভিয়ার। এটা গুগলে র‍্যাঙ্ক করার জন্য খুবই বেশি জরুরি। এখন আমি যেটা আপনাকে প্রথমে এক্সাম্পল দিলাম যে আপনি কোন একটা দোকানে আমি আপনাকে পাঠাইলাম যে ভাই আপনি অমুক দোকানে যান, যাওয়ার পরে আপনি দেখলেন যে, কিংবা মনে করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি জুতা কিনবো, আমি আপনাকে এক দোকান দেখাই দিলাম, সেম গুগলের মতো। গুগলকে আপনি জিজ্ঞেস করেন আমার দরকার ল্যাপটপ, গুগল আপনাকে যে রেজাল্ট দিল আপনি সেই রেজাল্টেই যাবেন। তো গুগল আপনাকে রেজাল্ট দিল, আপনি গেলেন, যাওয়ার পর দেখলেন সেই জায়গাতে ভালো কোনো জিনিস নাই, আপনি ঢুকলেন দোকানের দিকে তাকাইলেন, দেখলেন ভালো না, বেরোয় আসলেন তাড়াতাড়ি। তার মানে কি সেই দোকানদারের জন্য আপনি ভালো রিয়াক্ট দিলেন, বা তার প্রতি কি আপনার ভালো কোনো ইমেজ তৈরি হলো, কিংবা তার প্রতি আপনার কোনো ভালো কোনো ধারণা তৈরি হলো? সেটা তো হলো না। তো আপনার ইউজার, আপনার যারা ভিজিটর, তারা আপনার ওয়েবসাইটে এসে যেন স্যাটিসফাইড হয়,
সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদের মানে তারা যেন কোন রকম বাউন্স রেট না বাড়ে। বাউন্স রেট কি সেটা আমরা সামনে বুঝবো। আর তারা যেন এসে বের হয়ে না যায়, তারা যেন বেশি সময় আপনার ওয়েবসাইটে থাকে, বেশি বেশি পেজ পড়ে, এইদিকে আমরা খেয়াল রাখবো। তারপরে অনসাইট ফ্যাক্টরস, এসইওর মধ্যে অনসাইট ফ্যাক্টরস একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনসাইট ফ্যাক্টরের মধ্যে অনেকগুলা ফ্যাক্টরস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। অফসাইট ফ্যাক্টরের মধ্যে অনেকগুলা ফ্যাক্টরস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করব। মানে আমি বেসিক এইখানে বলে গেলাম যে গুগল র্যাঙ্ক করার জন্য এই মানে কাজগুলা, এই 5টা মেইন ফ্যাক্টরস আপনাকে কাজ করতে হবে। এই মেইন ফ্যাক্টরস গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি 5টা নিয়ে কাজ করেন তাহলেই আপনি মানে আশা রাখতে পারেন আপনি গুগলে র্যাঙ্ক করতেছেন এবং ভালোভাবে কাজ করেন। এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কি? আশা করি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন। এখন আর আমি যতগুলো বলতেছি একদিনে নিতে পারবেন নাকি আমরা কম কম করে নিব? এখন পর্যন্ত সমস্যা নাই ভাইয়া, এখন এগুলা ওভারভিউ হচ্ছে তো ফুল কোর্সের উপর, সমস্যা নাই, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত যা কিছু মানে যে কয়টা স্লাইড দেখা হয়েছে মোটামুটি আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, কম্পিউটার ইউজ করি, মোটামুটি আমরা এগুলোর সাথে পরিচিত। হ্যাঁ। আমার পার্সোনাল ভিউ মনে হয় না কারো কাছে এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে সেরকমের আর কি। অসংখ্য ধন্যবাদ, আপনারা বুঝতে পারছেন, আমি খুবই খুশি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসইও টাইপ। এসইও কি কি টাইপের করা যায়, কি কি ভাবে এসইও করা যায়। এসইও সাধারণত 3 ভাবে করা যায়। 3 ভাবে, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট আর গ্রে হ্যাট। 3 ভাবে এসইও করা হয়। হোয়াইট হ্যাটটা কি? হোয়াইট হ্যাটটা হচ্ছে সঠিক রাস্তা মানে মেনে, সঠিক পদ্ধতিতে গুগলের কথা মেনে শুনে গুগলের দেখানো পথে আপনি যে এসইওটা করবেন, যে অপটিমাইজটা করবেন, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট। মানে গুগল যেভাবে বলছে আপনি সেভাবে করে র্যাঙ্ক করলেন সঠিক নিয়ম মেনে, সেটা হোয়াইট হ্যাট এবং এটাই আমরা করব, এটাই বেস্ট। গ্রে হ্যাট কি? গ্রে হ্যাট হচ্ছে একটু জালিয়াতি করলেন, মানে গুগল যেটা বলছে আপনি সেটাও করলেন, গুগল যেটা বলে নাই সেটাও করলেন, একটু মিক্স করে গুগলকে একটু মানে ধামা চাপা দিয়ে ওকে না বুঝতে দিয়া আপনি আপনার সাইডের এসইও করলেন র্যাঙ্ক করার জন্য। এটা হচ্ছে গ্রে হ্যাট। মানে আপনি ওকে বুঝতে দিলেন না যে আপনি মানে চুরি করতেছেন। বাট এইটা অবশ্যই মাথায় রাখেন যে গুগল বুঝবে না এটা আপনি কখনোই মানে কল্পনাও করে না, কারণ সে বুঝবে আজক আর কালক, একদিন 2 দিন সময় নিতে পারে। আর যখন সে বুঝবে তখন আপনাকে যে প্ল্যানটি দিবে, কিক আউট করবে, আপনি আর কোনোদিন র্যাঙ্কই করতে পারবেন না। আপনাকে যে প্ল্যানটি দিবে আপনি আর কোনো সময় র্যাঙ্কই করতে পারবেন না। সো আমরা অবশ্যই চেষ্টা করব হোয়াইট হ্যাট এসইও করার। ব্ল্যাক হ্যাটটা কি? ব্ল্যাক হ্যাটটা কমপ্লিটলি মানে গুগলের রুলস রেগুলেশনের বাইরে, ওর কথা আপনি না মাইনা আপনার মতো করে কোনো চুরি সিস্টেম অ্যাপ্লাই করে কোনো মানে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে আপনি র্যাঙ্ক করলেন। এইসব রেজাল্ট 15 দিন 1 মাসের বেশি রেজাল্টে থাকে না। যারা অর্গানিক ভাবে আপনি হোয়াইট হ্যাটের মাধ্যমে যদি আপনি একবার রেজাল্টে আসেন, কন্টিনিউয়াস যদি আপনি কম বেশি কাজ করেন, আপনি লং টাইম আপনি রেজাল্টে থাকবেন, অনেক সময় ধরে আপনি র্যাঙ্কে থাকবেন। বাট যারা ব্ল্যাক হ্যাট গ্রে হ্যাটের মাধ্যমে রেজাল্টে আসে তারা রেজাল্টে টিকতে পারে না, খুব অল্প সময়ে তারা রেজাল্ট থেকে সরে যায় এবং গুগল তাদেরকে পেনাল্টি করে। পেনাল্টি করলে যদি একবার কোনো ওয়েবসাইট পেনাল্টি খায় তাহলে সেই ওয়েবসাইট আর দ্বিতীয়বার র্যাঙ্ক করার সম্ভাবনা খুবই কম। আমরা এসইও টাইপ সম্পর্কে জানলাম। এবার আমি এখানে কিছু রাখছি, মানে কমন টার্মস। আমাদের এসইও করার সময় যে শব্দগুলা সচরাচর আমাদের সামনে আসবে, আমাদেরকে বলতে হবে কিংবা আমরা শুনবো,
এসইওর মধ্যে খুবই ব্যবহৃত হয়। যেমন ধরেন ওয়েব পেজ, ওয়েব পেজ, ওয়েব পেজ কি আমরা তো সবাই ওয়েব পেজ চিনি, তাই না? আশা করি আমরা সবাই ওয়েব পেজ চিনি। আমরা সাপোজ সরি লোড হইতে একটু সময় লাগতেছে। ওয়েব পেজটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইটে অনেকগুলা পেজ থাকে। এক একটা ওয়েবসাইটের মানে প্রত্যেকটা পেজই এক একটা ওয়েব পেজ। একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজই এক একটা ওয়েব পেজ। আমরা যদি লক্ষ্য করি সময় নিচ্ছে, এইটা একটা ওয়েব পেজ। আমরা স্টার্ট থেকে আমরা যে পেজে আছি এটা একটা ওয়েব পেজ। আমরা যদি এটাকে এখান থেকে কেটে দিয়ে শুধু এর মেইন যে ডোমেনটা, এই মেইন ডোমেনটাতে থাকি, এটাকে বলা হয় হোম পেজ। বাট এটাও একটা ওয়েব পেজ। এটা একটা এটা এই ওয়েবসাইটের হোম পেজ, বাট এটাও একটা ওয়েব পেজ। মানে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই এক একটা ওয়েব পেজ। কোন ওয়েবসাইটের প্রত্যেকটা পেজই এক একটা ওয়েব পেজ। বোঝাইতে পারছি কি আমি ওয়েব পেজ? তারপর ইউআরএল বা লিংক বা ব্যাকলিংক। ব্যাকলিংক আমরা পরে দেখতেছি। ইউআরএল বা লিংক বুঝে না এরকম কেউ আছে? ইউআরএল বা লিংক বুঝি না। আমাদের অ্যাড্রেস বারে যে লিংকটা শো করে সেটাই ইউআরএল বা লিংক। এটা হচ্ছে এই ওয়েবসাইটের এটা ইউআরএল এবং লিংক একই জিনিস তো? হ্যাঁ, লিংক একই জিনিস। এইখানে এটা হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল বা হোম পেজের লিংক। এখন আমরা যদি খেয়াল করি, আমরা ইউআরএল লিংক বুঝতে পারলাম, ইনবাউন্ড লিংক আর আউটবাউন্ড লিংক এটা আমি জাস্ট এখন মুখে বলে যাইতেছি, আমরা সামনে এটা সম্পর্কে জানবো। ইনবাউন্ড লিংক হচ্ছে আপনার কোনো ওয়েবসাইটের ভিতরে যে লিংকটা করা হয়, যেটা আপনার একই ওয়েবসাইটের মধ্যে ঘোরায়, মানে আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে নিয়ে যায়, সেটা হচ্ছে ইনবাউন্ড লিংক। আর আপনি ওয়েবসাইটে এমন কোনো লিঙ্কিং করলেন যেটা আপনাকে ওই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের বাইরে অন্য কোনো পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আমরা এগুলো প্র্যাকটিক্যালি দেখবো, জানবো। আমরা এইখানে জাস্ট কি করতেছি, আমরা এই কমন ওয়ার্ড, এই কমন টার্মস গুলো আমাদের সামনে আসবে, জাস্ট আমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হচ্ছি। ভিজিটর বা ট্রাফিক এটা তো আমরা সবাই জানি। কন্টেন্ট এটাও আমরা বুঝি। কন্টেন্ট যে কোনো জিনিস হইতে পারে, সেটা একটা অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, কোনো টেক্সট হইতে পারে, সবকিছু একটা কন্টেন্ট। কনভার্সন রেট নিয়ে আমরা আগে কথা বলছি। আপনার টোটাল ট্রাফিক এবং আপনার যে ফ্যাসিলিটি আপনি প্রোভাইড করতেছেন সেটার যে রেশিওটা, সেটার যে পার্সেন্টেজ, সেটা হচ্ছে কনভার্সন রেট। কিওয়ার্ডটা বলে যাই। কিওয়ার্ডটা হচ্ছে আমরা সার্চ ইঞ্জিনে মানে গুগলে, আমরা এই হচ্ছে গুগলের এটা হচ্ছে সার্চ বক্স। এই যে বক্সটা, এটার নাম হচ্ছে সার্চ বক্স। আপনি গুগলের সার্চ বক্সে যা কিছু লিখে সার্চ করেন, যাই লেখেন না কেন, সেটা একটা কিওয়ার্ড। আশা করি আপনারা বুঝতে পারছেন। গুগলের সার্চ বক্সে আপনি যাই লেখেন না কেন, আপনার প্রয়োজনে যাই লেখেন না কেন, সেটাই একটা কিওয়ার্ড। আমরা কিওয়ার্ড নিয়ে সামনে আরো বেশি ভালোভাবে জানবো। মেটা ইনফরমেশনটা কি? আপনার ওয়েবসাইট সংক্রান্ত কিংবা আপনার একটা পেজ, আপনার একটা
আপনার একটা ওয়েব পেজ কিংবা আপনার ওয়েবসাইট সংক্রান্ত যে তথ্য আমরা শেয়ার করে থাকি গুগলের কাছে, মেটা ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশন, আপনার টাইটেল, এই যে ইনফরমেশন গুলো আমরা দেব সেটা মেটা ইনফরমেশন বলা হয়। মানে মেটা ইনফরমেশন আমরা এখানে যেগুলা শুনলাম, এই শব্দগুলা আমাদের ক্লাস করতে, এসইও শিখতে আমাদের সামনে আসবে, তার কারণে আমরা জাস্ট এই ওয়ার্ড গুলার সাথে পরিচিত হলাম। আমরা আগামীতে এর প্রত্যেকটা কাজ আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো ভাইয়া জি বলেন হ্যালো? বলেন। আচ্ছা, মেটা কিওয়ার্ড আর মেটা ইনফরমেশন যেটা দেখালেন, হ্যাঁ, এই দুটো কি একই জিনিস না ডিফারেন্ট? মেটা ইনফরমেশন আলাদা জিনিস আর কিওয়ার্ড আলাদা জিনিস। কিওয়ার্ডটা হচ্ছে আপনি গুগলে যা লিখে সার্চ করেন সেটাই একটা কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ। সেখানে আপনি আপনার নাম আচ্ছা। লেখেন, সেখানে আপনি নাম লেখেন, আপনি কোনো প্রোডাক্টের নাম লেখেন, আপনি যা খুশি আপনার কোয়ারি হিসেবে আপনার জানার প্রয়োজন, আপনি যা লিখে সার্চ করবেন এটাই একটা কিওয়ার্ড, সেটাকে কিওয়ার্ড বলা হয় এক কথায়। আর হচ্ছে হোস্টিং, কিওয়ার্ড, আর হচ্ছে মেটা ডিসক্রিপশন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন, মেটা ইনফরমেশন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যে তথ্য গুগলকে দিচ্ছেন কিংবা আপনি আপনার ওয়েবসাইটে যে তথ্য শেয়ার করছেন, আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড, আপনি আপনার টাইটেলে কি দিচ্ছেন, আপনার ওয়েবসাইটের নাম কি দিচ্ছেন, এই যে ইনফরমেশন গুলো আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে মেটা ইনফরমেশন। আরো অনেক ধরনের মেটা হয়, কিন্তু আমরা এসইও তে মেটা ইনফরমেশন হিসেবে আমরা এই দিকে ফোকাস করব। আমাদের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই দিকে আমরা ফোকাস করব। তো আমরা এখন আজকে আর লাস্ট এটা যেটা আমি বলতেছি এসইও ইন 4 স্টেপ, এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এসইও চারটা স্টেপের মধ্যে কমপ্লিট করা যায়। আগে আমরা দেখছি 5টা স্টেপ যেটা আপনাকে এসইওর মধ্যে করতেই হবে। এই 5টা স্টেপটা যেটা আমি আপনাকে এর আগে দেখাইছি যে এই 5টা স্টেপ আপনাকে এসইওর মধ্যে অবশ্যই করতে হবে। আর আমি এখন যে চারটা দেখাচ্ছি যে লাগে না, এইটা লাগে না, জাস্ট লাগাইছি তাই দেখলা। এখন আমি যে এই চারটা স্টেপ দেখাইতেছি, এই চারটা স্টেপের মাধ্যমে পুরো কমপ্লিট এসইও শেষ করা, মানে একটা এসইও কমপ্লিট কাজ শেষ করা সম্ভব, কাজ কমপ্লিট করা সম্ভব। এখানে আমি যে চারটা মানে স্টেপ বলছি সেটা হচ্ছে একটা কিওয়ার্ড সিলেকশন, কন্টেন্ট ক্রিয়েশন, অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন। কিওয়ার্ড সিলেকশন আমরা কিভাবে করব, কন্টেন্ট কিভাবে ক্রিয়েশন করব, অন পেজ অপটিমাইজেশন কিভাবে করব, অফ পেজ অপটিমাইজেশন কিভাবে করব, এই যে আলাদা আলাদা কাজ এটা কিভাবে করব সেটা নিয়ে আমরা সামনে প্র্যাকটিক্যালি আমরা আগামী ক্লাসেই প্র্যাকটিক্যালি চলে আসবো। এটা আমরা সামনে আগামী কাল থেকে নেক্সট ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। বাট আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম যে এই চারটা স্টেপের মাধ্যমে আপনি আপনার এসইওর কাজ কমপ্লিট করতে পারেন। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কি? ভাই আপাতত নেই, মোটামুটি ক্লিয়ারই আছে ভাই। আপাতত সমস্যা নেই। আমরা কি আর আগে যাব? আমরা মোটামুটি 11:42 বাজে, মোটামুটি শেষ করে দেয়। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। তো আমরা আপাতত আজকের আলোচনা যেটা আমরা জানার চেষ্টা করলাম, মানে আমরা প্র্যাকটিক্যালি আজকে তেমন কোনো কাজ করি নাই, আমরা এসইও সম্পর্কে জানার চেষ্টা করলাম। তো যতদূর জানলাম এর মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কি? আমরা প্রথম স্লাইড থেকে এসইও কি, সার্চ ইঞ্জিন কি,
আর সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, দেন সার্চ ইঞ্জিন এসইওর ইম্পর্টেন্স, সার্চ কি, তারপরে গুগলের সাথে অন্যান্য সার্চ ইঞ্জিনের কম্পেয়ার করলে কেমন হয়, কেন আমরা গুগলকে নিয়ে কাজ করব, র্যাঙ্কিং ফ্যাক্টরস হিসেবে কি কি কাজ আমাদের করতে হবে, দেন এসইও কয়টা টাইপে করা যায়, কমন টার্মস, এই যে যে কথাগুলো আমি বললাম আজকে, এর মধ্যে কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে দয়া করে একটা কাজ করবেন আপনারা, কষ্ট করে আমাদের গ্রুপে মেসেজ করবেন কিংবা আমাকে পার্সোনালি জানাইতে পারেন। আপনারা নিজেরা গ্রুপে মেসেজ করে আপনারা নিজেরা সমস্যার সমাধান, অনেক সমস্যার সমাধানই করতে পারবেন, একজন আর একজনের রিপ্লে করার মাধ্যমে, হেল্প করার মাধ্যমে সমাধান করতে পারবেন। তো কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে মানে ভালোভাবে বোঝানোর জন্য। আমি ওই লেভেলের ট্রেনার আমি না, আমার বোঝানোর মধ্যে অনেক গ্যাপ থাকতে পারে, যে মানে জানা আর ভালো বোঝানো এর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। একজন ভালো স্টুডেন্ট ভালো টিচার হবে এর কোনো মানে নেই, যে জানলে যে সে ভালো শিখাইতে পারবে এর কোনো মানে নেই। আমার বোঝানোর মধ্যে অনেক সমস্যা থাকতে পারে, আপনারা অবশ্যই এই জন্য আপনারা অবশ্যই কোশ্চেন করবেন যেন আমি আপনাকে আমার বেস্টটা দিতে পারি, আপনাদের যেন কোনো চাহিদা না থেকে যায়, আমি যেন কমপ্লিট দিতে পারি। যদি আমি নাও বলে যাই, আমি স্টেপ করে চলে গেছি, তারপর আপনারা নিজে থেকে আমাকে জিজ্ঞেস করবেন যে এটা কেমন হবে, ওটা কেমন হবে, আপনারা জিজ্ঞেস করেন, তাহলে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ যেন আমি ভালোটা দিতে পারি। এখন যদি কোনো কোশ্চেন থাকে করেন, আমাদের মোটামুটি পার ডে 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা প্লাস ক্লাস হবে, মানে আমরা তিনবারই জুমে জয়েন করবো 40 মিনিট করে। তার মধ্যে কিছুটা অংশ আমাদের কোশ্চেনের জন্য থাকবে, কথা বলার জন্য, বাকিটা ক্লাস থাকবে। এক্সকিউজ মি ভাই, জি বলেন। থ্যাংক ইউ অপরচুনিটি দেওয়ার জন্য। ওকে ভাই, আপনি যদি কয়েক স্ক্রল করে একটু পেছনের দিকে যেতে পারতেন প্লিজ, স্লাইড গুলো। জি জি, এইটা না নেক্সট, আরেকটা প্লিজ। ওকে, নেক্সট ওয়ান প্লিজ ভাই, সরি, নেক্সট ওয়ান। ওকে নো প্রবলেম। নেক্সট, অফসাইড ফ্যাক্টরস এন্ড অনসাইড ফ্যাক্টরসটা যদি একটু শর্ট করে বলতেন। আসলে অফসাইড ফ্যাক্টরস অনসাইড ফ্যাক্টরস, এখানে আমি যেটা লিখছি অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন একই কথা। তো অফসাইড ফ্যাক্টরস আর অনসাইড ফ্যাক্টরস এর মধ্যে এত বেশি কাজ আছে, মানে অনেক কাজ আছে, টোটালি এসইওর অনেকগুলা কাজ এর মধ্যেই পড়ে। তবে অনসাইড ফ্যাক্টরস আর অফসাইড ফ্যাক্টরস বলতে আমি আপনাকে শর্টে যেটা বোঝাইতে পারবো সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে লগ ইনে ঢুকে যে কাজগুলা করেন সেটা হচ্ছে অনসাইড ফ্যাক্টরস। লাইক আপনার ফেসবুক অ্যাকাউন্টে যার এক্সেস আছে, যার কাছে লগ ইন পাসওয়ার্ড আছে, মেইল পাসওয়ার্ড আছে, যার কাছে লগ ইন এক্সেস আছে, সে ভিতরে ঢুকে যে পোস্টটা করে, তার যে বায়ো দেয়, তার যে সেটিংস গুলা চেঞ্জ করে, এই যে কাজগুলা যেটা একজনের কন্ট্রোল প্যানেলে ঢুকে কাজ করা, সেটা হচ্ছে অনসাইড ফ্যাক্টরস। আর অফসাইড ফ্যাক্টরস হচ্ছে আপনি একটা পোস্ট করছেন, সেই পোস্টারে আমি অন্য একটা গ্রুপে শেয়ার করলাম, আর একজন ফ্রেন্ডকে দেখাইলাম, ওইটার আর একজনকে ট্যাগ করলাম, এই যে কাজ কারবার গুলা যেটা আপনার ওয়েবসাইটের লগ ইনে ঢুকতে হবে না, লগ ইনের বাইরে থেকে আপনি করতে পারবেন, লাইক করলেন, কমেন্টস করলেন, এই যে কাজগুলা যেটা আপনি ওয়েবসাইটের ভিতরে যাইতে হবে না, ওয়েবসাইটের বাইরে থেকে কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের বাইরে থেকে করতে পারবেন, সেটা হচ্ছে অফসাইড ফ্যাক্টরস। মানে আমি নর্মালি বোঝানোর জন্য বললাম, এর ভিতরে অনেক কাজ আছে যেটা আমরা স্টেপ বাই স্টেপ সামনে পাবো। থ্যাংক ইউ ভাই। এইখানে একটু বলি ভাইয়া। জি অবশ্যই বলেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, অর্থাৎ মানে একই ডোমেইনের আন্ডারে যতগুলা লিংকে আমি ভিজিট করব সেটাই আপনি মানে অফসাইট বলতেছেন নাকি? না না না, অফসাইড ফ্যাক্টরসটা ঠিক তা না। আপনি আপনার হচ্ছে র্যাঙ্কিং এর পিছনে অফসাইড ফ্যাক্টরসটা যেভাবে কাজ করে, এই এখন এইভাবে বোঝানোটা ঠিক হবে কিনা আমি জানি না, তবে অফসাইড ফ্যাক্টরসটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে কি, আমি কিভাবে এক্সাম্পল দিই, সাপোজ আপনি মনে করেন, আমি একদম ফ্রিলি বোঝানোর জন্য বলতেছি, সাপোজ মনে করেন যে আপনার বিয়ের জন্য এটা একজন মেয়ের ফ্যামিলি তো অবশ্যই চাইবে যে আমার মাইক্রোফোনটা অফ করে দিয়ে, প্রচুর শব্দ হচ্ছে, মাইক্রোফোনটা অফ করে দিয়ে।
একজন মেয়ের ফ্যামিলি সবসময় চাইবে যে আমার মেয়ের জন্য যেন আমি একটা বেস্ট ছেলে খুঁজে পাই। তো বেস্ট ছেলে খুঁজে পাওয়ার জন্য গুগলও চাইবে যে আমার ওয়েবসাইটে আমার সার্চ পেজে যারা র্যাঙ্ক করবে, যে 10 জন র্যাঙ্ক করবে তারা যেন বেস্ট হয়। বেস্ট হওয়ার জন্য অন পেজকে যদি আমি ধরি, অন পেজটা কিরকম? আপনার বাইরে একজন মেয়ে পক্ষ আপনার বাড়িতে ছেলে দেখার জন্য আসছে, ছেলের ফ্যামিলির সাথে কথা বললো, ছেলের ভিতরে ছেলে কি করে, ছেলের বিহেভিয়ার কেমন, ছেলে কত টাকা কামায়, এই যে ব্যাপারগুলো, ছেলে কতটুকু পড়াশোনা করছে, এটা কিন্তু ছেলের ভিতরে রয়েছে, মানে ছেলের নিজস্ব স্কিল। ছেলে কত টাকা কামায়, কোন জায়গায় জব করে, তার জব কেমন, তার চেহারা কেমন, কালো না সাদা, এই জিনিসগুলা হচ্ছে অনসাইট ফ্যাক্টর, মানে একজনের একটা ওয়েবসাইটের ভিতরের জিনিস। আর যখন অফসাইডে যাবেন, অফসাইডে হচ্ছে কি, আপনি যখন একটা র্যাঙ্কিং এর জন্য এরকম কাজ করে একদম সেম। আপনার যখন একটা ছেলের বাসায় যায় খোঁজ নেওয়া হলো, এবার মানুষ চেষ্টা করে বাইরে থেকে, তার প্রতিবেশী, তার ফ্রেন্ডস, তার আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে জানার যে হ্যাঁ অমুক ছেলে কেমন, ওনার সাথে তো এরকম কথা চলতেছে, অমুক ছেলেটা কেমন, আসলে ছেলেটার আচার আচরণ কেমন, এটা যে বাইরে থেকে নেয়। তার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে আপনি ভিতর থেকে তো ভালোভাবে সাজাবেন, বাইরে থেকে যেন 10 জন মানুষ বলে যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটা ভালো, দেখতে সুন্দর, হ্যাঁ এই ওয়েবসাইটটা কাজ কারবার ভালো, এই ওয়েবসাইটটা অনেকেই রেফার করতেছে, হ্যাঁ আপনি এই ওয়েবসাইটটাতে যান, এইটার জন্য এটা বেস্ট। এই যে রেফার, মানুষ আপনাকে রেফার করবে, মানুষ সবাই বলবে যে হ্যাঁ এই ছেলে ভালো, এই ছেলে ভালো। এই ভালো বলানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অফসাইট। আমি মানে একদম খুলে বলার চেষ্টা করলাম, আমি জানি না কতটুকু বোঝাইতে পারছি। হ্যাঁ, আরো আরো ভাই, জি বলেন। আমি কি একটু বলতে পারবো? জি অবশ্যই। এটা হচ্ছে অন পেজ, যেটা মানে আপনি এতক্ষণ ধরে যেটা বললেন অন পেজ হচ্ছে এবং অফ পেজ। অফ পেজ থেকে আমরা কি ব্যাক এন্ডে যে কাজটা করি ওয়েবসাইটে, সেটাকে আমরা কি অফ পেজ বলতে পারি? এবং অন পেজটা যেটা আমরা কিনা ভিজুয়াল যেটা দেখি, www.মুন্সি.com একটা আমার কাছে একটা পেজ আসলো, সেটাকে আমরা হয়তো অন পেজ বলছি। আর যেটা আপনার মানে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেটা কাজ করেন সেটা কি অফ পেজ বলছি? সরি ভাই, আরেকবার একটু কষ্ট করে বললাম একটা। আচ্ছা, সেটা হচ্ছে যে ধরেন যে আমি একটা দারাজ.com এ গেলাম, হ্যাঁ। দারাজের যেটা আমার কাছে আসতেছে সেটাকে আমরা অন পেজ বলছি, অন পেজ অপটিমাইজেশন। এন্ড অফ পেজ অপটিমাইজেশন দারাজের ব্যাক এন্ডে মানে ভিতরে যে কাজটা করা যায় সেটা অফ পেজ অপটিমাইজেশন, এরকম কিছু কি? হ্যাঁ, দারাজের ভিতরে ঢুকে দারাজ যে প্রোডাক্ট গুলো আপলোড করতেছে, দারাজ যে প্রোডাক্ট গুলা দিতেছে, দেওয়ার সময় যে সে কাজগুলা করতেছে, ভিতরে ঢুকে দারাজের লগ ইন প্যানেলে ঢুকে যে কাজগুলা করতেছে, হ্যাঁ, মানে সি প্যানেলের যে কাজগুলো সেটা। প্যানেল নাই, এটা আসলে ড্যাশবোর্ড বলে, মানে অ্যাডমিন প্যানেল। মানে সি প্যানেল তো আচ্ছা, আচ্ছা। ডোমেন হোস্টিং এর জন্য চলে, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনি যে হ্যাঁ, কাজগুলো হ্যাঁ, হ্যাঁ, করেন, হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। আপনার অন পেজ বা অন সাইট। আচ্ছা, অন আর পেজ অফ অন সাইট সাইডটা? একই কথা। অফ পেজটা হচ্ছে আপনি যে আপনার যে একটা পোস্ট করছেন, সাপোজ আপনি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট বিক্রি করেন, তখন আপনি হ্যাঁ। হচ্ছে একজনকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ আমি একটা প্রোডাক্ট কিনবো, কোত্থেকে কিনবো, সে আপনাকে ফেসবুকে একটা লিংক দিল যে হ্যাঁ এই লিংক থেকে কিনেন, এটা দারাজের লিংক, এই লিংক থেকে কিনেন, এটা ভালো হবে। তার মানে কেউ একজন আপনাকে রেফার করতেছে, ভালো বলতেছে। মানুষকে দিয়ে ভালো বলানো, মানুষের থেকে রেফার পাওয়া, মানুষ আপনাকে লিংক দিবে, ব্যাক লিংক দিবে, সেটা হচ্ছে অফসাইট ফ্যাক্টরস। মানুষ আপনাকে ভালো বলবে, লিংক দিবে, সেটা মানে প্রমোট করবে যে হ্যাঁ এইটার জন্য এ বেস্ট, ওইটার জন্য ও বেস্ট। 10 জন যখন বলবে, 10 জনকে দিয়ে বলাবেন, সেটা হচ্ছে অফসাইট ফ্যাক্টর। এক কথায় বলতে গেলে আপনার ব্যাক লিংকস আপনি যেখান যেখান থেকে পাবেন, আপনাকে যে লিংক দিবে, সেটা হচ্ছে লিঙ্কিং করানো, অন্যান্য জায়গায় আপনার ওয়েবসাইটকে লিঙ্কিং করানো, সেটা হচ্ছে অফলাইন ফ্যাক্টরস বা অফ পেজ অপটিমাইজেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারো বুঝতে সমস্যা আছে কি? ইউসুফ ভাই, জি ভাই বলেন রুবেল ভাই। আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে ACRP, হুম। এটার অ্যাব্রিভিয়েশনটা যদি একটু বলেন, ভুলে গেছি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে আমরা যখন সার্চ ইঞ্জিনে সার্চ করি কোনো কিওয়ার্ড লিখি, মানে সার্চ ইঞ্জিনে আমরা যেটা লিখি সেটাই কিওয়ার্ড, সেটা লেখার পরে অবশ্যই আপনি যা লেখেন না কেন সেটার এগেইনস্টে গুগল আপনাকে কোনো না কোনো রেজাল্ট দেয়। যে রেজাল্টটা আমাদের সামনে শো করে, যে পেজটা আমাদের সামনে শো করে, সেই পেজের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটাকে শর্টে বলা হয় সার্চ, ACRP। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন?
ভাইয়া কি বলেন? আচ্ছা SERP অ্যানালাইসিস, জি হ্যাঁ এটা কি ওটা? জি, আমি আপনাকে সাব পেজটা অ্যানালাইজ করে দেখাইলাম SERP কোথায় কি থাকে, কোথায় কেমন ভাবে শো করে। এই যে জিনিসটা আমি আপনাকে দেখাইলাম, আচ্ছা কোনটা ম্যাপ আছে, কোনটা পেজ রেজাল্ট, হুম কোনটা হুম হুম। অর্গানিক রেজাল্ট, এটাই অ্যানালাইজ করলাম। আচ্ছা এগুলো আমি মিসিং করে গেছি আর কি, আমি ওই যে আমার নেট না থাকার কারণে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওকে এটা ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা, যে কোনো সমস্যায় আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে নক করবেন, ফুল টাইম সাপোর্ট নক করবেন, আশা ওকে করি আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আর কোনো কোশ্চেন কেউ? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে কি? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে যে পর্যন্ত দেখলাম সেটা হচ্ছে আমাদের এসইও ইন 4 স্টেপস। এই পর্যন্ত আমরা নেক্সট আমরা আমাদের একটা টপিক সিলেক্ট করব, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট কোনো না কোনো টপিকের উপরে হয়। তারপর আমরা সামনের দিকে প্র্যাকটিক্যালি আগাবো, আরো কিছু জিনিস আছে জেনে তারপর আমরা প্র্যাকটিক্যালের দিকে আগায় যাব। তো আমরা নেক্সট ক্লাস জয়েন করতেছি আজকে রবিবার মঙ্গলবারে। আশা করি আমরা সবাই উপস্থিত হব। আর আসলে ভিডিও রেকর্ড না দেওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি ক্লাস করার সময় আপনি ফিজিক্যালি যখন ক্লাসে অ্যাটেন্ড করবেন তখন আপনি যেভাবে বুঝতে পারবেন, যেভাবে কোশ্চেন করে যেটা বোঝেন নাই, জানতে পারেন নাই সেটা জানতে পারবেন। ভিডিও রেকর্ড নেওয়ার পর আপনি সেইভাবে জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনি আপনার ভিতরে কোনো কোশ্চেন তৈরি হলে সেটা আপনি জিজ্ঞেস করতে পারবেন না। আবার ওইটা দেওয়ার কারণে, ভিডিও রেকর্ড দেওয়ার কারণে অনেকে ক্লাসে মানে ছোটখাটো কোনো প্রবলেম হইলে আসতে চায় না, যে হ্যাঁ আমি রেকর্ড দেখে নেব। এই কারণে রেকর্ড অনেক সময় দেওয়া হয় না। তবে রেকর্ড দেওয়া হবে কিনা আমি এখনো শিওর না, হয়তো দেওয়া হইতে পারে, শেষে দেখা যাবে। তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? আজকের মতো ক্লাস এখানে শেষ করব। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে? জি, তাহলে সবাই ভালো থাকেন, রাত অনেক হয়ে গেছে। আমাদের মধ্যে তো Good night. অনেকেই সকালে জবে যাইতে হবে, সবাই জব আছে মোটামুটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।